হয়তো সে এখন না খেয়ে পরেও খাইতে পারে, কিন্তু ওই খাবারটা সে খাবে, অন্য খাবার খাবে না। আমি জানি, আমার ওই যে নলেজ আছে যে তার ওই টেবিলে যে খাবারটা রাখা আছে, সে দুপুরে হোক রাতে হোক ডিনার করবে। হ্যাঁ, না বলতেছি মার্ডার, খুন মানেই তো মার্ডার, আর কালপেবল হোমিসাইড হচ্ছে নরহত্যা আর কি। তো এই যে বিষ খাওয়ায় মারা, এটাও দূরবর্তী হচ্ছে, কিন্তু ওই বিষের ফলে, প্রয়োগের ফলে কিন্তু লোকটা মারা যাচ্ছে। বিষটাও মাখাইছে কি আমি অথবা অন্য কাউকে দিয়ে মাখাইছে, এটা মার্ডার। কিন্তু এই যে কূপ খনন করে রাখা, তারপরে এই যে দেয়ালের মাঝখানে যে ফাঁকা জায়গায়, সেই জায়গাতে ভিকটিম নিজেই আসতেছে, এই ধরনের হলে তখন কালপেবল হোমিসাইড হবে। তো যাই হোক, এই যে 302 ধারাতে শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড সহ। অর্থাৎ অর্থদণ্ড সহ মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, এটাই হচ্ছে মূল বক্তব্য। আর এর বাইরে হয়তো খালাস দিতে হবে। মার্ডার কেসে কখনো 14 বছর 10 বছর সাজা দেওয়ার কোনো এখতিয়ার ট্রায়াল কোর্টের নাই, হাইকোর্ট দিতে পারে। হাইকোর্ট যদি মনে করেন আপিলে গিয়ে, কারণ এই সিআরপিসিতে হাইকোর্টকে কোনো লিমিটেশন দেওয়া নাই যে হাইকোর্ট এতটুকু পারবে। সিআরপিসিতে হাইকোর্টের লিমিটেশন অধিকার দেওয়া আছে 561 এতে, 561 এতে, যে সেই ইনহিরেন্ট পাওয়ার এক্সারসাইজ করতে পারবে, অর্থাৎ ন্যায় বিচারের স্বার্থে সে সবকিছু করতে পারবে। এই কোডের কোনো বিধান প্রতিপালন করার জন্য, সেটা সিআরপিসিতে আছে, পেনাল কোডে না। তো হ্যাঁ, সিপিসিতে এই সকল আদালতের আছে, একদম আপিল বিভাগ থেকে শুরু করে সহকারী জজ পর্যন্ত, এখন তো সিভিল জজ, এই সিভিল জজ থেকে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত সবার আছে। কিন্তু ক্রিমিনালে শুধুমাত্র হাইকোর্টের আছে, আর কোনো আদালতের নাই, এই অধস্তন আদালতের নাই। এখন এই জায়গায় হয় মার্ডার যদি হয়, প্রমাণিত হয়, হয় তাকে মৃত্যুদণ্ড অথবা অর্থদণ্ড সহ যাবজ্জীবন দিতে হবে, অন্যথায় খালাস দিতে হবে। এর বাইরে ট্রায়াল কোর্টের আর কোনো বক্তব্য নাই। আচ্ছা, যা হবে উপরে যা হবে। এরপরে প্রমাণিত হলো যে না, এটা কালপেবল হোমিসাইড হয়েছে, মার্ডার হয়নি, দেন এটি শাস্তি চলে যাবে 304 ধারাতে। 304 ধারাতে শাস্তি দুই ধরনের আছে। একটা বলা আছে যদি ইন্টেনশন থাকে মার্ডারের, তাহলে হবে যাবজ্জীবন কারাদণ্ড অর্থদণ্ড সহ। আর যদি ইন্টেনশন না থেকে শুধু নলেজ থাকে, দেন 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা, খেয়াল করেন 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা মানে হচ্ছে কি, ওই যে সর্বনিম্ন সাজা কত বছর, 24 ঘন্টা, পেনাল কোডের মধ্যে সর্বনিম্ন সাজা 24 ঘন্টা। এই 24 ঘন্টা থেকে, তার মানে একদিন, এই একদিন থেকে শুরু করে ওই 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা সাজা ট্রায়াল কোর্ট দিতে পারেন, অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড। তাহলে এই জায়গায় অর্থদণ্ড দিয়েও, একটা মার্ডার হয়ে গেলে কালপেবল হোমিসাইড যদি হয়, তার শাস্তি অর্থদণ্ড দিয়েও সম্ভব, আদালত যদি দেয়। এখন আপনার ইতিপূর্বে আসে নাই, প্রশ্ন তো আসতেও পারে, একটু কনফিউজিং, প্রত্যেক বছর তো নতুন নতুন প্রশ্ন আসবে, সব তো আর প্রিভিয়াস কোশ্চেন আসবে না। আপনাকে প্রশ্ন এভাবে দিল যে ক খ কে খুন করলো, কিন্তু পরবর্তী বিচারে প্রমাণিত হলো যে কালপেবল হোমিসাইড হয়েছে, আদালত অর্থদণ্ড দিয়েছে, এটা কি শুদ্ধ হয়েছে কিনা, বা এটা সঠিক ছিল কিনা আইনত, তাহলে এটা সঠিক ছিল। বা নিম্নের কোন সাজাটি আইনত বৈধ, দিয়ে দিল মৃত্যুদণ্ড, কালপেবল হোমিসাইডে মৃত্যুদণ্ড নাই, দিল আপনার যাবজ্জীবন কারাদণ্ড। তো যাবজ্জীবন কারাদণ্ডে দিতে হলে আপনার ইন্টেনশন থাকলে যাবজ্জীবন দেওয়া যাবে, আর যদি ইন্টেনশন না থাকে যাবজ্জীবন দেওয়া যাবে না। নলেজ থাকলে তখন আপনার দিতে পারবে 10 বছর। তাহলে 10 বছরে ওইটাও হচ্ছে না। দেন আরেকটা অপশন দিল যে না, তাকে অর্থদণ্ড দিল আদালত, অথবা সব কয়টি দিয়েছে, সব কয়টি তো হবে না, অর্থদণ্ডটা এটাই হবে, যে অর্থদণ্ড দিয়ে হবে। কিন্তু আপনার যখন আসবে, মাথায় আসবে কালপেবল হোমিসাইড শুধু অর্থদণ্ড দিয়েছে, এটা তো মনে হয়নি, কারণ আপনার মাথায় সবসময় ওই নেগেটিভ ইগুলো আসে, মানে সঠিক যেটা এটা আসবে না। কিন্তু পরীক্ষার হলে আপনার আসবে যে কালপেবল হোমিসাইড 304 ধারাতে শাস্তি তো যাবজ্জীবন কারাদণ্ড, 10 বছর কারাদণ্ড, না অর্থদণ্ড হবে না, অর্থদণ্ড সহ 10 বছর হতে হবে। এরকম একটা কনফিউশন মাথার ভিতরে কাজ করবে। এই জন্য আপনাকে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যেতে হবে। যদি ইন্টেনশন থাকে যাবজ্জীবন কারাদণ্ড অর্থদণ্ড সহ, অথবা 10 বছর পর্যন্ত কারাদণ্ড। আর যদি আপনার ইন্টেনশন না থেকে নলেজ থাকে, দেন 10 বছর পর্যন্ত যে কোনো বর্ণনা মানে 24 ঘন্টা থেকে শুরু করে 10 বছর পর্যন্ত যে কোনো একটা দিতে পারে আদালত। আর অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড, তাহলে অর্থদণ্ড দিতে পারে আদালত, উভয়দণ্ড দিতে পারে। তাহলে এই জায়গায় আপনার 3টা অপশন আমরা জেনে ফেললাম। এখন এই জায়গায় আরেকটা প্রশ্ন আমরা আলোচনার মধ্যে পড়ে ফেলছি 303 ধারাতে, যে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত আসামি
সে যদি খুন করে তার একমাত্র সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। এবং ইভেন এই প্রশ্নটা একাধিক জুডিশিয়ারি বলেন, অ্যাডভোকেটশিপ বলেন, সব জায়গায় আসছে যে সর্বনিম্ন সাজা কোনটি, নিম্নের কোন সাজা ধারার সর্বনিম্ন সাজা মৃত্যুদণ্ড। এই সাজাটাই হচ্ছে 303 ধারা। আচ্ছা, এরপরে 304 ধারা আমরা শেষ। এরপরে বাকি যেগুলো আছে আমাদের খুব আমারই দরকার হবে না, আমরা ইসে চলে যাই। 304 এটা দরকার নাই, নেগলিজেন্স দরকার নেই, পরীক্ষা আসে নাই কখনো, এমনি পড়ে নিন। অ্যাবেটমেন্ট অফ সুইসাইড 305 ধারা, এটা একটু পড়তে হবে, যদিও প্রশ্ন আসছে কিনা দেখা যাচ্ছে না, আমি প্রশ্ন দেখার জন্য বইটা নিয়ে আসছি। তো যাই হোক, না ওইটা না, আরেকটা এই যা পাইছি নিয়ে আইছি কি, না না এটা আইন পাঠ দেখতেছি। আচ্ছা, এখন 305 আসছে, তাহলে পড়ে নেবেন। হ্যাঁ, এই সেটটা 304 খটা। আচ্ছা, এখন দেখেন 305, ওটা জাস্ট কত কোন ধারায় আছে আর শাস্তি কতটুকু বোঝার আহামরি কিছু নাই। 305 হচ্ছে অ্যাবেটমেন্ট অফ সুইসাইড। এই সুইসাইড 305 আর 306 দুইটা ভিন্ন। 305 হচ্ছে 5 শ্রেণীর ব্যক্তিকে অ্যাবেটমেন্ট করা। অ্যাবেটমেন্ট মানে হচ্ছে যে অপরাধে সহায়তা করা। এই অ্যাবেটমেন্টে চাইল্ড, এরপরে হচ্ছে ইনসেইন, ইনসেইন মানে হচ্ছে পাগল, এরপরে হচ্ছে ইডিয়েট যেটা জড়বুদ্ধি, ইনটক্সিকেটেড পারসন যেটা মাতাল ব্যক্তি, আর একটা হচ্ছে ডেলিরিয়াস বিকারগ্রস্ত ব্যক্তি। এই 5 শ্রেণীর ব্যক্তিকে যদি কেউ আত্মহত্যায় সহায়তা করে তার শাস্তির কথা বলা আছে 305-এ, মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত অর্থদণ্ড সহ 10 বছর পর্যন্ত কারাদণ্ড। আর 306 ধারাতে আত্মহত্যা সহায়তা, এক্ষেত্রে হচ্ছে যে বড়দের ক্ষেত্রে, এই 5 শ্রেণীর বাইরে যারা থাকবে তাদেরকে, অর্থাৎ সুস্থ সবল প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে যদি কেউ আত্মহত্যায় সহায়তা করে তার শাস্তি হবে 306 ধারাতে। 306 ধারাতে শাস্তিটা মুখস্থ করবেন, 10 বছর পর্যন্ত অর্থদণ্ড সহ। এরপরে আসেন 307 ধারা। 307 ধারা, এ জায়গা থেকে প্রশ্ন অবশ্যই আসে, আমাদের এটা ভালো করে পড়তে হবে, এবং মামলাও বেশি হয় এই ধারাতে। অ্যাটেম্প্ট টু মার্ডার, যে খুনের উদ্যোগ বা প্রচেষ্টা, এই অ্যাটেম্প্ট নেওয়া মার্ডারের জন্য। তো এই খুনের প্রচেষ্টার মধ্যে কয়েকটা উপাদান আছে, যে এখন দেখা যাচ্ছে যে খুনের উপাদান যদি থাকে, উদ্যোগ থাকে, তার মধ্যে আপনাকে দেখাতে হবে গ্রিভিয়াস হার্ট। আপনি সিম্পল হার্টের সঙ্গে 307 ধারা দিলে কখন হবে না। একজন একটা চর্জ, আপনার আরজিতে লিখছেন, এজাহারে লিখছেন যে অমুক আসামি ভিকটিমরে চড় মারছে, সজোরে চড় মারছে, নীলাফুলা জখম করছে। এরপরে মামলা দিলেন 323, এরপরে 307, আরো অনেক সঙ্গে যাশো হুমকি দিয়ে চলে গেছে যে পাইলে, রাস্তায় পাইলে আরো পিটাবে, 506 দিয়ে গেল। এই জিনিসগুলো দেওয়ার ফলে এই যে 307 ধারা নন ভেলেবল সেকশন, শাস্তিও বেশি। এটা হচ্ছে মানে অর্নামেন্টাল সেকশন, যে আলংকারিক একটা ধারা, যে কোনো একটা মারধর হলেই এই ধারাটা দিয়ে দেয়, পুলিশও দেয়, থানায় কোর্টে যারা মামলা করে তারাও দেয়। কিন্তু আপনার এজাহার বলেন আর আরজি বলেন, এই জায়গা থেকে আপনি যদি আসামি পক্ষের আইনজীবী হন, আপনাকে ওই জায়গাতে খুঁজে বের করতে হবে যে স্যার মারটা দিল কি দিয়ে, হাত দিয়ে, তো হাত দিয়ে তো মেরে ফেলানো যায় না। তাহলে তো অ্যাটেম্প্ট টু মার্ডার হতে হলে আমার কাছে কি পিস্তল ছিল যে আমি গুলি করছি, তাকে গুলিটা লাগে নাই, ভিন্ন জায়গায় লাগছে, তাহলে হবে যে আমি তাকে খুন করার চেষ্টা করছি, নাকি রামদাদে আমি কোপ দিতে গেছি, কোপটা আর এক জায়গায় লাগছে, এই বিষয়গুলো। অথবা যদি হয় যে গ্রিভিয়াস হার্ট, দেন এটাকে অনেকটাই অ্যাটেম্প্ট টু মার্ডার হবে, যা তাকে এত জোরে সজোরে আঘাত করছে যে তার চোখ একটা নষ্ট হয়ে গেছে। তাহলে চোখ নষ্ট হয়ে গেলে এটা কি হবে? গ্রিভিয়াস হার্ট হবে। ওই যে 8 শ্রেণীর 320 ধারাতে আমরা আজকে পড়বো। তাহলে এই যে গ্রিভিয়াস হার্ট হয়ে গেছে, তখন এটা হবে যে হ্যাঁ, সে তাকে মেরে ফেলানোর উদ্দেশ্যে এই ঘুষিটা মারছিল। এই মারার ফলে হয়তো পিছনে এই জায়গাটা মারতে চেয়েছিল যে বেহুশ হয়ে যায়, যাতে মারা যায়, কিন্তু ওইটা লেগে গেছে,
চোখে লাগার কারণে এটা গ্রিভিয়াস হার্ট হয়েছে, এটি আপনি দেখাতে পারবেন যে এই হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার হয়েছে। যাই হোক, এই অ্যাটেম্প টু মার্ডারের শাস্তির প্রকারভেদ আছে। এটার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড, কি বলে অর্থদণ্ড সহ 10 বছর পর্যন্ত যে কোনো কারাদণ্ড। আর যদি এটা কোনো, এই জায়গাটা একটু নোট রাখেন, 307 ধারায়, হ্যাঁ হ্যাঁ 2টা পার্ট আছে, 307 ধারায় লেখেন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি খুনের চেষ্টা করলে, আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে, অর্থাৎ ভিকটিমকে যদি আহত করে, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ব্যক্তি আঘাত দিয়ে খুনের চেষ্টা করলে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যেতে পারে, হবে না, পারে, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা যেতে পারে। হ্যাঁ, তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা যেতে পারে, 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত করতে পারে, তবে আদালত মনে করলে তাকে মৃত্যুদণ্ড দিতে পারেন। আচ্ছা, এরপর আমরা চলে আসি 309 ধারাতে, আত্মহত্যার চেষ্টা, অ্যাটেম্প টু কমিট সুইসাইড। কেউ যদি চেষ্টা করে, এই জায়গা হচ্ছে মানে আসামি বাইরের কেউ না, ওই সেই ব্যক্তির যে চেষ্টা করছে আত্মহত্যা করার, মানে এই জায়গায় প্রশ্নটা এরকম, যদি অপরাধটা ঘটনাটা ঘটে যায় তাহলে কোনো সাজা নাই, আর যদি না ঘটে চেষ্টা করলে, অর্থাৎ অপরাধ করার চেষ্টা করলে কোন ক্ষেত্রে দণ্ডবিধির কোন ধারায় চেষ্টা করলে তার সাজা আছে, কিন্তু কাজটা হয়ে গেলে আর সাজা নাই। 309 ধারায় যদি ভিকটিম, কি বলে যে কেউ কোনো ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে, তাহলে চেষ্টা কি সে নিজে করতেছে, তাহলে তার সাজা আছে 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড সহ বা উভয় যে কোনো একটা হতে পারে। আর যদি এই ব্যক্তিটা ভিকটিম হয়ে যায়, অর্থাৎ আত্মহত্যা করে ফেলে, তাহলে হবে ওই যে 305 অথবা 306 অন্যরা আসামি হচ্ছে। আর প্রকৃত ব্যক্তিটা ভিকটিম নিজে আসামি হবে কখন, যখন সে নিজে এই 309 ধারায় চেষ্টা করবে, তার শাস্তি 1 বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড। এটা একটু করবেন, এর আগে একবার আসছে, 2015 সালে আসছে অ্যাডভোকেটশিপ তালিকাভুক্ত পরীক্ষায়, আত্মহত্যার প্রচেষ্টার সর্বোচ্চ শাস্তি কি, এটা প্রশ্নটা আসছে। হ্যাঁ, এরপরে লেখেন, একটু নোট রাখেন, 311 ধারায় ঠগের একমাত্র সাজা যাবজ্জীবন কারাদণ্ড। জি, 9 এর পরে 11, ঠগের সাজা যাবজ্জীবন কারাদণ্ড। ঠগটা হচ্ছে যারা ছেলে ধরা অথবা ডাকাত দল অথবা বিভিন্ন জায়গায় কি বলে যে ভাড়াটে খুনি, এরকম কিছু পরিচিত লোক থাকে এলাকায়, চিহ্নিত লোক থাকে, এদের সাথে যে করে চলাফেরা করে, একসাথে বসে চা খায় অথবা টিভি দেখে অথবা কোথাও গেলে সেও যায়, কিন্তু তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কিন্তু সে ওদের সাথে চলাফেরা করে, তখন এই লোকটা হচ্ছে ঠগ, যে লোক অপরাধীদের সাথে ঘোরাফেরা করে। আর ঠগ ব্যক্তিদেরকে যে কোনো সময় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করতে পারে। 55 ধারাতে পড়ছি আমরা সিআরপিসি। যাবজ্জীবন, মৃত্যুদণ্ড না, যাবজ্জীবন কারাদণ্ড। আর একমাত্র সাজা মৃত্যুদণ্ড কিসে পড়ছি? হ্যাঁ হ্যাঁ, সেটি হচ্ছে 311 ধারাতে, আর 303-এ হচ্ছে একমাত্র সাজা মৃত্যুদণ্ড। আচ্ছা, এরপরে আমরা চলে আসি কজিং মিসক্যারেজ, গর্ভপাত ঘটানো বা গর্ভপাত করানো। 312 ধারাতে আমরা পড়ি, সেটা হচ্ছে একটা প্রশ্ন আসছে, কুইক উইথ চাইল্ড, এই ওয়ার্ডটা একটু লিখে রাখেন, কুইক উইথ চাইল্ড।
এটি হচ্ছে 312 ধারাতে সম্মতি সহকারে যদি গর্ভপাত ঘটায়, এই কথাটা লিখে রাখবেন। কুইক উইথ চাইল্ড শব্দের অর্থ হচ্ছে সন্তান সম্ভব অথবা সন্তান বিচলন করে এমন, অর্থাৎ নড়াচড়া করে, দ্যাট মিনস নড়াচড়া করে। গর্ভে সন্তানটা নড়াচড়া করতেছে, এই সন্তানকে যদি গর্ভপাত ঘটায় যার গর্ভে আছে তার সম্মতি সহকারে, তার শাস্তি হচ্ছে 7 বছর 312 ধারা অনুযায়ী। সম্মতি সহকারে, এটা একটু লিখে রাখেন, সম্মতি সহ। যে নারী তার গর্ভে সন্তান বিচলন করতেছে, নড়াচড়া করতেছে, সে নিজে গর্ভপাত ঘটায়, তার সম্মতি নিয়ে অন্য কেউ হাজবেন্ড করাচ্ছে বা ডক্টর করাচ্ছে এরকম, তখন তার শাস্তি হবে এটা। না, জীবন রক্ষার্থে হলে তো এটা কোনো অপরাধী হবে না। জীবন রক্ষার্থে হলে সেটা তো লেখা থাকবে, পরিস্থিতি থাকবে, তৈরি থাকবে। দেখেন, আমাদের সন্তান বাবা মা জন্ম দিলেও এই সন্তানকে মেরে ফেলার অধিকার আইন বাবা মাকে দেয় নাই। যখন সে গর্ভে নড়াচড়া করবে তখন সে একটা আইনত ব্যক্তি, চাইল্ড। আর যখন ভূমিষ্ঠ হবে তখন তো পুরাটাই হয়ে যাবে, এই কারণে জন্ম নিবন্ধন হয়ে এই যে করা ইটা চলে আসে। তখন আপনিও যেমন একজন পার্সন, ওই শিশুও এরকম পার্সন। হ্যাঁ, তাকে আপনি টেক কেয়ার করতেছেন, লুক আফটার করেন, সেটা ঠিক আছে, কিন্তু সেও একজন, তার বডি প্রোটেক্টেড বাই ল, তার বডি, তার প্রপার্টি প্রোটেক্টেড বাই ল, আইনত এটা সুরক্ষিত। এটাকে কেউ নস্যাৎ করতে পারবে না, কোনো কেউ বলতে পারবে না যে আমার সন্তানকে আমি মারধর করব বা এই করবো সেই করবো। হ্যাঁ, বাংলাদেশে এই যে শিশুদেরকে আমরা কিন্তু চট্টাপড় মারি, বকা দিই, বিদেশে কিন্তু এটাও নাই, এটাও করা যায় না। বিদেশে ওই শিশুরা যদি দেখা যাচ্ছে যে নিজেরাই ডিস্টার্ব করছে বাবা মাকে, আবার পরবর্তীতে বাবা মা একটু ধমক দিলে বা চট্টাপড় দিলে ওরা যদি পুলিশকে জানায় দেয়, তখন এসে আবার বাবা মাকে জরিমানা করে অথবা নিয়ে যায়, একটা শাস্তির আওতায় নিয়ে আসে। বাংলাদেশে এটা নাই, কিন্তু বাংলাদেশে এটা অন্তত আছে যে বাবা মা ইচ্ছা করলে সন্তানকে মেরে ফেলতে পারবে না, মারলে মামলা হবে। এটা মার্ডার হতে পারে, কালপেবল হোমিসাইড হতে পারে, সেটা পরের বিষয়, কিন্তু মামলা হবে। যাই হোক, আমাদের এখন যেটা পড়াচ্ছি কজিং মিসক্যারেজ, এটা হচ্ছে গর্ভ থাকা অবস্থায়। তারপরে সম্মতি ছাড়া যদি করে তাহলে যাবজ্জীবন কারাদণ্ড 312 ধারা, এটা একটু লিখে রাখেন। আর এর আগে পড়লাম, হ্যাঁ 312 হচ্ছে সম্মতি সহ, আর 313 সম্মতি ছাড়া। সম্মতি সহ করলে 7 বছর, সম্মতি ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর কারাদণ্ড। হ্যাঁ, না, ওই যে ওই নারীর হবে না। সম্মতি ছাড়া যখন করতেছে, তার হাজবেন্ড যদি করায়, ডাক্তারও করে, তখন হবে কে যে এরা একটা ওই যে 34 ধারা দিয়ে দিলে সবাই সমান সমান সাজা পাবে। সে নিজে তো আর গর্ভপাত করে নাই, কিন্তু অনুমতি দিছে, পারমিশন দিছে, আর ডাক্তার ওই বংশই না দেওয়া পর্যন্ত সে ওই কাজটা করবে না। তার মানে এই জায়গায় একটা চক্র দিয়ে আপনি মামলা দিয়ে দিতে পারবেন, দেখাতে হবে যে এই কারণ। অবশ্যই ডাক্তার ওই জায়গাতে ফাঁক ফুকর দিয়ে বের হয়ে চলে যাবে 88 ধারাতে, পেনাল কোডে জেনারেল এক্সেপশন 88 ধারাতে কি আছে যে যদি সে সম্মতি নিয়ে নেয় তখন তার কোনো অপরাধ নাই, তখন সে বের হয়ে যাবে। তাহলে থাকতেছে কে? ওই হাজবেন্ড থাকতেছে বা অন্য কেউ। আমাদের সমাজে এগুলো অনেক অহরহ হচ্ছে, সেটা হাজবেন্ড হতে পারে, বয়ফ্রেন্ড হতে পারে, আনুষঙ্গিক যারাই থাকবে সবাই এই অপরাধের আওতায় আসবে। জি, এরপর এই পার্টটা শেষ। এই জায়গা থেকে আর আসার মতো গুরুত্বপূর্ণ প্রশ্ন নাই। আমরা চলে যাই 319 হার্ট। জি জি, 319-এ হার্ট, আঘাত। দেখেন, আমরা আজকে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টার্ম পড়বো। আজকে যারা অনুপস্থিত এরা মিস করবে, পরে ওদের বুঝতেও একটু হবে। যেমন না, আমরা 302 থেকে শুরু করছি তো আজকের ক্লাসটা। তো হার্ট পড়বো আঘাত। এর আগে 159-এ পড়ছি এফরে, মারামারি। আজকে এখন পড়বো আঘাত, এরপরে গুরুতর আঘাত,
এরপরে পড়বো যে আপনার কি বলে যে ক্রিমিনাল ফোর্স আর একটা হচ্ছে অ্যাজার্ট। এইটা কিন্তু সব পাশাপাশি, এই জায়গায় যখন একসঙ্গে সব পড়া হয়ে যাবে, আপনাকে একটা উদাহরণ দিয়ে দিলে আপনি দেখবেন যে সব এলোমেলো হয়ে যাচ্ছে। যে আঘাতটা কোনটা, মারামারি কোনটা, প্রকাশ্য স্থানে ঝগড়া করতেছে এবং ওই ঝগড়ার ফলে গণশান্তি বিনষ্ট হয়েছে, অর্থাৎ ওই জায়গাটা শান্তি শৃঙ্খলাটা বিনষ্ট হয়েছে, এটা হচ্ছে মারামারি। মানে কেউ দুইজনের ঝগড়া করতেছে, আপনি রাইট মারামারি করছেন না, যা জায়গাতে যা, এটা হচ্ছে আইনের ভাষা। কিন্তু স্বাভাবিক যারা আম পাবলিক আছে তারা কি বলবে? আম জনতা বলবে যে না তোরা ঝগড়া করিস না। ওরা কিন্তু এই যে মারামারি, এই শব্দটা মারামারি, ওরা কখন একজন আরেকজনকে ঘুষি ঘুষি মারতেছে এটাকে মারামারি মনে করে, কিন্তু এটা মারামারি না, এটা তখন আঘাত হয়ে যাচ্ছে, তখন এটা আঘাত হয়ে চলে আসতেছে আইনত। আবার যখন চলে আসবে আপনার ক্রিমিনাল ফোর্স, এই কি বলে যে অ্যাজার্ট, আক্রমণ, আমাদের এগুলো টার্মগুলো আমরা দেখবো যে ও আমার উপর আক্রমণ করছে। আক্রমণ কি? এই যে দেখছিস তোর একদম দিব, শুধু এতটুকু বলছে, এটাই আক্রমণ। আক্রমণ আক্রমণ অথবা কেউ একজন পিস্তলে গুলি করতে আছে, দেখালো বের করে পিস্তল আছে কিন্তু গুলি করে দেবো, এই যে ভয় দেখালো, এটা কি হলো? আক্রমণ। এটা হচ্ছে অ্যাজার্ট। খেয়াল করেন, উদাহরণের সঙ্গে মিলাই পড়েন, ধারা মনে না থাকলে দেখবেন যে আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন। অথবা বের করলো, ছুরি বের করলো, দিয়ে বললো যে দেখ ছুরি আছে, সে কিন্তু আপনাকে আঘাত করে নাই, কিন্তু এটা আক্রমণ। কিন্তু কিছুই নাই তার হাতে, বললো ঠিক আছে তোরে কিন্তু গুলি করে মারবো, এটা হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন, অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন, 506 ধারাতে চলে যাবে। তার মানে ওই সময়ে যখন ভয় দেখাইছে তখন তার কোনো প্রস্তুতি বা জেস্টার ছিল না, তার অঙ্গভঙ্গি ছিল না, জাস্ট হুমকি দিয়েছে বাড়ির সামনে তো যাস দেখাই দেবো, বা তুই যদি আর এই এলাকায় আসিস তোরে যদি দেখি খবর আছে। এই যে কি বললো, এই ক্রিমিনাল ইন্টিমিডেশন। কিন্তু অস্ত্র নিয়ে এসে যদি বলে এই যে দেখছিস অস্ত্র, এই গুলিটা তোর জন্যই ব্যবহার করবে, অথবা এই যে রামদা ধার দিচ্ছি তোর জন্যই, দেখাচ্ছে আর ধার দিচ্ছে বা হাত বোলাচ্ছে, এই যে ভয়ভীতি, এটা অঙ্গভঙ্গি করতেছে, এই অঙ্গভঙ্গি দেখে ভয়ভীতি দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাজার্ট, এটা হচ্ছে আক্রমণ। আর তাহলে মারামারি দেখেন, ঝগড়া করলে মারামারি হয়ে যাচ্ছে, যখন আঘাত টাচ করবে তখন হবে হার্ট। এই টাচটা যদি একটু মারাত্মক হয়ে যায়, ওই যে 8টা শ্রেণীর মধ্যে পড়ে, দেন এটি হবে গ্রিভিয়াস হার্ট। আর যদি অস্ত্র দেখায়, ভয়ভীতি দেখায়, অ্যাজার্ট, অর্থাৎ কোনো একটা উপকরণ দেখে প্রস্তুতি আছে তার, কেউ দেখা যাচ্ছে যে এই যে বলতেছে যে বলে কাঁচা দেয়া বলে, বুঝলেন তো, কাঁচা দিচ্ছে আর বলতেছে যে দাঁড়া তোরে আজকে শেষ করে দেবো, এটা কি হলো? এটা হচ্ছে অ্যাজার্ট। সে কিন্তু আপনার গায়ে হাত দেয়নি, কিন্তু সে প্রস্তুতি নিচ্ছে, অথবা দৌড়াচ্ছে দেখেই লাঠি কই তোরে আজকে শেষ করে দেবো, এটা অ্যাজার্ট। এটা আপনারা মারতে পারে নাই, আপনি দৌড় মারছেন, কিন্তু অ্যাজার্ট হয়ে গেছে, আক্রমণ হয়ে গেছে, আপনার আক্রমণ করছে। কিন্তু আমরা নর্মালি যেটা বুঝি আক্রমণ মানে আপনার উপরে আঘাতটা যখন দিবে তখন বোঝাই যে এটা আপনার উপরে তারা আক্রমণ করছে, কিন্তু তা না, ওই গুলি নাড়াচাড়া করতেছে, এটাই হচ্ছে আক্রমণ। যে পুলিশের উপর আক্রমণ, এই যে পুলিশ মামলা দেয় না, যে পুলিশের উপর আক্রমণ করছে, মিছিল করতেছে ওনারা, পুলিশের উপর আক্রমণ করছে, মানে কি মিছিল করতেছে, ওদের ভাবভঙ্গি এমন ছিল যে আজকে পুলিশে মেরে ফেলবে, এই ভয়ে এই ধারাটা ইনক্লুড করা হয়েছে যে তারা আক্রমণ করছে, অ্যাজার্ট। তা যাই হোক, আমরা সামনে পড়ি, আমরা মোটামুটি বুঝে ফেলছি। দেখেন আঘাত, হার্টটা হচ্ছে 3টা বিষয়, একটা হচ্ছে বডিলি পেইন, ডিজিজ আর ইনফার্মিটি, 3টা জিনিস আইনে বলা, সে সংজ্ঞায় বলা আছে, হুইভার কজেস বডিলি পেইন, যেটা শারীরিকভাবে পেইন দেয়, ডিজিজ রোগ আক্রান্ত করে, অর ইনফার্মিটি টু এনি পারসন, অথবা কোনো বিকলাঙ্গ করে দেয়। বডিলি পেইনটা কি? কেউ একজন এসে আপনার সিমটি মারলো, খেয়াল করেন সিমটি মারলো, এটা কি আপনি বডিতে কিছুটা ব্যথা বললেন না? এটা হার্ট, আঘাত। এটা 323 ধারার অপরাধ, সাজা হচ্ছে কি বলে 1000 টাকা জরিমানা। যদি কেউ এই যে সিমটি মারে মামলা করেন, 1000 টাকা জরিমানা আদায় করতে পারবেন। অথবা আপনাকে একটা থাপ্পড় মারলো, তাহলে আপনি একটু কিছুটা ব্যথা পাইলেন। অর্থাৎ নর্মালি যদি আপনার বডিতে একটু পেইন হয় আর একজনের কাজের ফলে, এটা হচ্ছে হার্ট। মনে হয় বুঝতে পারছেন। এরপর হচ্ছে ডিজিজ, রোগ। একজনের খোস পড়াশোনার রোগ হয়েছে, আপনাদের ধরে জড়াই ধরে কোলাকুলি শুরু করছে, তার উদ্দেশ্য হচ্ছে যে আপনারও যেন খোস পচলা হয়। এই যে করোনা গেছে না, করোনার সময়
আমরা দেখছি যে ভারতের পত্রিকায় দেখছি যে একজনের টাকা পায়, টাকা দিচ্ছে না, তো করোনা রোগী বাড়ির সামনে এসে বসে আছে যে তোমার সাথে অন্তত সাক্ষাৎ করে যাই, তুমি তো টাকা আর দিবা না, তোমার সাথে আমি শেষ সাক্ষাৎটা করবো। তাই মানে কি, তার উদ্দেশ্য হচ্ছে ওকে রোগাক্রান্ত করা। এই যে ডিজিজ, এই ডিজিজটা হচ্ছে যে ওই ডিজিজ, সেটা আপনার এই যে খোস মশলা হোক, অর্থাৎ যে কোনো, অথবা দেখা যাচ্ছে যে একটা সিরিঞ্জে আর একজনকে পুশ করা হয়েছে ইনজেকশন, সেই সিরিঞ্জে কি থাকে, জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, এইটা দিয়ে আপনাকে পুশ করা যাতে আপনার শরীরেও জীবাণুটা ঢুকে আপনি রোগাক্রান্ত হন। এই যে ডিজিজ, অর্থাৎ এই ডিজিজটা সবসময় যে নিজে নিজে ছড়ায় দেওয়া এরকম না, যে কোনো একটা উপকরণের মাধ্যমে, অথবা খোস মশলা পক্স উঠছিল, এই লোকের যে পোশাক, ব্যবহৃত পোশাক, এই পোশাক আরেকজনের পড়তে দেওয়া, উদ্দেশ্য হচ্ছে যে ওজনে রোগাক্রান্ত হয়, তার মানে এটা হবে তখন হার্ট হয়ে যাবে। এটা বলে তাকে তো আঘাত করে নাই, কিছু করেনি, কিন্তু এটা দিয়ে মামলা, যখন আপনি জানতে পারবেন আপনার ক্লায়েন্টকে ওই তার পোশাক পরানো হয়েছে, আপনি এই 323 দ্বারা মামলা করতে পারবেন যে হার্ট করছে, আঘাত করছে। পরিভাষাটা হচ্ছে হার্ট। এরপরে আছে ইনফার্মিটি, বিকলাঙ্গ করে দেয়া। এই বিকলাঙ্গ করে দেয়া বলতে এটা যদি ওই যে 8 শ্রেণীর যে আছে ওইটার বাইরে যদি কেউ বিকলাঙ্গ করে দেয়, দেখা যাচ্ছে যে আপনার নাকে একটা ঘুষি মারছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কিছুক্ষণের জন্য এটা নাকটা হয়ে থাকবে, আপনি হয়তো নিঃশ্বাস নিতে পারবেন না, কিন্তু আপনার ওইটাকে অচল করে দেয়নি। তো অচল যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত তো গ্রিভিয়াস হার্ট হচ্ছে না। যখন এটা হয়ে যাবে, পুরোটাই ধ্বংস হয়ে যাবে, তখনই গ্রিভিয়াস হার্ট হবে। অথবা আপনাকে এখন আঘাত করছে যে 20 দিন যাবত আপনাকে হসপিটালাইজ থাকা লাগছে, বেড রেস্ট থাকা লাগছে, তখন হবে এটি গ্রিভিয়াস হার্ট, অন্যথায় এটি হবে নর্মাল সিম্পল হার্ট। তাহলে হার্টটা আমরা বুঝছি 3টা প্রক্রিয়া হতে পারে, একটা হচ্ছে বডিলি পেইন, শারীরিকভাবে ব্যথা বা যন্ত্রণা, ডিজিজ বা রোগাক্রান্ত, একটা হচ্ছে ইনফার্মিটি, বিকলাঙ্গ করে দেওয়া। তাহলে এই 3 শ্রেণীতে হার্ট হতে পারে। 3 শ্রেণীর মধ্যে যে শ্রেণী পড়বে আপনি সরাসরি 323 দ্বারা মামলা দায়ের করবেন। এরপরে আসে শাস্তি 323-এ, হ্যাঁ 24-এ আছে যদি মারাত্মক ভাবে করে 323, আর যদি মারাত্মক অস্ত্রের মাধ্যমে করে, দেখা যাচ্ছে যে কেউ একজন রামদার উল্টা পিঠ দিয়ে আপনাকে হালকা আঘাত করছে, তা হালকা রামদার উল্টা পিঠ দিয়ে যদি হালকা আঘাত করে, তাহলে তো আপনি হালকা বডিলি পেইন হয়েছে, গ্রিভিয়াস হার্ট হয়নি, বাট বডিলি পেইন হয়েছে। এই বডিলি পেইন হলে তখন এটার শাস্তি চলে যাবে 324-এ। এখন আসি 320 গ্রিভিয়াস হার্ট। গ্রিভিয়াস হার্ট থেকে নিম্নের কোনটি গ্রিভিয়াস হার্টের অন্তর্ভুক্ত, এই ধরনের প্রশ্ন আসছে। আর এই ঘুষি মারায় দাঁত ভেঙে ফেলানো, এরপরে কি বলে যে ঘুষি মেরে নাক ভেঙে ফেলা, নাক, তারপরে দাঁত, সবকিছু ঘুষি মেরে উদাহরণ দিয়ে আসছে। বার কাউন্সিল 2022 সালে আসছে, এক্স ওয়াই এর নাকে ঘুষি মেরে নাক ভেঙে দেয়, অপরাধটা কি হয়েছে, এক্স কি অপরাধ করছে। এরপর 15 সালে আসছে, না এটা 15 সালে জুডিশিয়ারিতে আসছে। এরপর 13 সালে আসছে, দেখেন 12 সালে আসছে, আবার এদিকে 13 সালে আসতেছে, না 22 সালে, এটা এক্স জেড এর মুখে ঘুষি মারলে তার জেড এর একটি দাঁত পড়ে যায়, তাহলে দাঁত ভেঙে ফেলতেছে, নাক ভেঙে ফেলতেছে, এটি কোন ধরনের অপরাধ, এটা আসতেছে। তাহলে 8 শ্রেণীর 320 ধারাতে গ্রিভিয়াস হার্ট হিসেবে গণ্য হবে। প্রথম প্রকার হচ্ছে ইমাসকিউলেশন, পুরুষত্বহীন করা। এরপরে খেয়াল করেন, দ্বিতীয় নাম্বার হচ্ছে চোখ, দুইটা চোখের জ্যোতি নষ্ট করে দেওয়া, দুইটা অথবা যে কোনো একটা হতে পারে। কানের শ্রবণ শক্তি বিনষ্ট করে দেওয়া, মাথা অথবা মুখমণ্ডল বিকৃত করে দেওয়া, অর্থাৎ এমন ভাবে আঘাত করছে যে এখন তারে চেনাই যাচ্ছে না, বিকৃত হয়ে গেছে, তখন মস্তক বা মাথা অথবা মুখমণ্ডল। এরপর হচ্ছে দাঁত অথবা কোনো হাড়, শরীরের যে কোনো জায়গায় অঙ্গের হাড় বিনষ্ট করে দেয়। এরপরে দুইটা আছে, একটা হচ্ছে যে কোনো শরীরে মাথা থেকে পা পর্যন্ত এর মাঝখানে যে কোনো অঙ্গ অথবা গ্রন্থি বিনষ্ট করে দেওয়া বা নস্যাৎ করে দেওয়া, অথবা কোনো একটা অঙ্গের শক্তি বিনষ্ট করে দেওয়া, অঙ্গ অথবা গ্রন্থির শক্তি বিনষ্ট করা। একটা হচ্ছে যে গ্রন্থি নষ্ট করে দেওয়া, একটা হচ্ছে তার শক্তি বিনষ্ট করা। এমন ডিজিজ করছে বা এমন আহত করছে যে তাকে 20 দিন হসপিটালাইজ থাকতে হয়েছে। এই 8 শ্রেণীর যদি কোনো এক শ্রেণীতে পড়ে সেটি গ্রিভিয়াস হার্ট হবে। কে বলতে পারবেন?
প্রথম প্রকার একটু খেয়াল করেন, সবাই বলবেন, এটা থেকে প্রশ্ন অনেকগুলো আসছে, এটা গুরুত্বপূর্ণ, আমাদের জানতে হবে। ইমাস্কিউলেশন বা পুরুষিত্বহীন করা, চোখের জ্যোতি নষ্ট করে দেওয়া, কানের শ্রবণ শক্তি নষ্ট করে দেওয়া, মস্তক অথবা মুখমণ্ডলে বিকৃত করে দেওয়া, দাঁত অথবা হাড় ভেঙে ফেলা, শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ ভেঙে ফেলা, অথবা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের শক্তি বিনাশ করে দেওয়া। দেখা যাচ্ছে কেউ একটা ইনজেকশন দিয়ে দিছে, কোনো আঘাত করে নাই, এই জায়গাটা ইনজেকশন দিয়ে হাতটা অবশ হয়ে গেছে, কারণ হাতে আর কোনো কাজ করে না, তখন সেটি কি হবে? গ্রিভিয়াস হার্ট হবে। আর ওই 8 নম্বর হচ্ছে এমন আঘাত করছে বা এমন পীড়িত হয়েছে যে তাকে 20 দিন যাবত হসপিটালে থাকতে হয়েছে। কে বলতে পারবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ, চোখের জ্যোতি নষ্ট করে দেওয়া, কান নষ্ট করে দেওয়া, কানের শ্রবণ শক্তি নষ্ট করে দেওয়া, মুখমণ্ডল বিকৃত করে দেওয়া, পুরো বডিতে কোনো অঙ্গ বিকলাঙ্গ করে দেওয়া, কোনো একটা অন্তিম গ্রন্থ নষ্ট করা অথবা তার শক্তি নষ্ট করে দেওয়া। জি, হচ্ছে এমন আক্রমণ 20 দিন হসপিটালে থাকা। জি, এরপরে কে বলতে পারবেন? জি মেরাজ ভাই, আপনি বলেন। প্রথম হচ্ছে পুরুষত্বহীন করা, তারপরে 2 চোখের শক্তি, চোখের জ্যোতি নষ্ট করে দেওয়া, তারপরে কানের শ্রবণ শক্তি নষ্ট করে দেওয়া, তারপরে কপাল বা মাথা বা মুখমণ্ডল বিকৃত করে দেওয়া, চারটা হলো। দাঁত বা হাড় ভেঙে দেওয়া, তারপরে হচ্ছে যে কোনো অঙ্গ বৈকল্য করা, তারপরে যে কোনো অঙ্গ হানি করা, তার শক্তি বিনাশ করে দেওয়া, শক্তি বিনাশ করা। তারপরে হচ্ছে কয়টা হয়েছে স্যার? 7টা হয়ে গেছে। আরেকটা হচ্ছে এমন আঘাত যাতে হসপিটালে 20 দিন থাকতে হয়, এরকম আঘাত করা। জি, এই পিছনে আপনি বলেন, হ্যাঁ এই 8টা বলেন। মাথা অথবা মুখমণ্ডল, দাঁত, অঙ্গ, আরেকটা বাদ গেছে, ওই যে কোনো অঙ্গ প্রত্যঙ্গের শক্তি বিনাশ করে দেওয়া। হ্যাঁ, জি আপনি বলেন। চোখের জ্যোতি, কানের শ্রবণ শক্তি নষ্ট করা, মুখ অথবা মাথা নষ্ট করা, তারপরে আপনার কান অথবা হাড় ক্ষয় করা, তারপরে হচ্ছে শরীরের যে কোনো অঙ্গ ভেঙে ফেলা, আর শরীরের যে কোনো অঙ্গ অবশ করা বা শক্তিহীন করা, আর যে কোনো আঘাত বা 20 দিন পর্যন্ত যন্ত্রণা হতে পারে। আপনি বলেন। শ্রবণ শক্তি নষ্ট করা, চোখের দৃষ্টিশক্তি নষ্ট করা, তার হচ্ছে শরীরে যে কোনো একটা অঙ্গ অবশ করে দেওয়া, তারপরে যে কোনো একটা অঙ্গ ধ্বংস করে দেওয়া, তারপরে হচ্ছে দাঁত ভেঙে দেওয়া। 6টা। হাসপাতালে এমনভাবে মেরেছে যে মুখমণ্ডল বিকৃতি করে দেওয়া। হ্যাঁ, হাসপাতালে এমনভাবে মেরেছে যে হাসপাতালে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি গ্রিভিয়াস হার্টটা। গ্রিভিয়াস হার্ট থেকে প্রশ্ন আসছে, দেখেন দ্য পেনাল কোড 1860 এর 320 ধারা অনুসারে কত শ্রেণীর আঘাতকে গুরুতর বলে গণ্য করা হয়েছে? 8 শ্রেণীর। এরপরে দ্য পেনাল কোড 1860 অনুযায়ী নিচের কোনটি গুরুতর আঘাত? পায়ে 1 ইঞ্চি পরিমাণ কাটার আঘাত, বাহুতে আঘাত, ঘাড়ে 1.5 ইঞ্চি কাটা আঘাত, বাম কর্ণের শ্রবণ শক্তি স্থায়ীভাবে রহিত করে। এখন বাম না ডাইন সেটা বিষয় না, কানের শ্রবণ শক্তি নষ্ট করে দিচ্ছে, এটাই। কত ইঞ্চি আঘাত করছে সেটাও কোনো এই জায়গার বিবেচ্য বিষয় না। পুরো শরীরের মধ্যে যদি ছুলে ফেলে তাও কোনো গ্রিভিয়াস হার্ট না। গ্রিভিয়াস হার্ট দেখালে এই 8টার মধ্যে কোনো একটা থাকতে হবে। এরপরে আসেন, দেখেন এক্স জেড এর মুখে ঘুষি মারলে তার জেড এর একটি দাঁত পড়ে যায়। এক্স এর কৃত অপরাধ হলো গ্রিভিয়াস হার্ট। পেনাল কোডে কত প্রকার আঘাতকে মারাত্মক হিসেবে চিহ্নিত করা হয়েছে? 8 প্রকার। দণ্ডবিধি অনুসারে কোনটি গুরুতর আঘাত? পায়ে রক্তাক্ত জখম, 8টার মধ্যে পড়তেছে না। হাতে জখম, তাও হচ্ছে না। পিঠে স্থায়ী ক্ষত হচ্ছে না। দাঁত ভেঙে ফেলা, এই দাঁত ভেঙে ফেলা।
এরপরে আসছে ক ঘুষি মেরে ক্ষয়ের দাঁত ফেলে দেয়, কয়ের কৃত অপরাধ হলো গ্রিভিয়াস সার্ট। এক্স ওয়াই এর নাকে ঘুষি মেরে নাক ভেঙে দেয়, দ্য পেনাল কোড 1860 এর কোন ধারা এক্স অপরাধ করেছে? গ্রিভিয়াস হবে নাক ধোয়ার জায়গায় গ্রিভিয়াস হার্ট হয়েছে 326 ধারা, কারণ ঘুষি মারছে, কোনো দিয়ে মারে নাই, কি বলে মারাত্মক অস্ত্র বা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাকে ঘুষি মারে নাই, এটা মারছে হাত দিয়ে ঘুষি মারছে। ঘুষিটা তো অন্য কিছু দিয়ে হয় না, হাত দিয়ে হয়। এই হাত দিয়ে ঘুষি মারার কারণে এটা মারাত্মক অস্ত্র ছিল না, এই কারণে 325 হবে। আর মারাত্মক অস্ত্রে যখন চলে যাবে গুরুতর আঘাতে, তখন 326-এ, তখন যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। 320 হচ্ছে ওই উপাদান, যে এই ক্যাটাগরি যদি হয় তখন এটি অপরাধ হবে। এখন নর্মালি যদি করে তখন 324, 25, আর যদি মারাত্মক অস্ত্রশস্ত্র দিয়ে করে তখন 326। যেমনিভাবে আমরা বললাম 323 আর 324, যে সিম্পল একটা সিমটি কাটলে বেশি ব্যথা পাইতে পারে, কিন্তু রামদার উল্টা পিঠ দিয়ে হালকা একটা আঘাত দিয়েছে, সে ব্যথা পাইছে, ঠিক আছে, বডিলি পেইন হয়েছে, কিন্তু তখন এটা হয়ে যাবে 324-এ চলে যাবে, কারণ মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করছে। তার মানে পরিস্থিতিটা কি ছিল, এই জায়গায় এমন করা হয়েছে যে সে আঘাতটা কতটুকু পেয়েছে সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে তাকে, তার হাতে মারাত্মক অস্ত্র ছিল, এই আঘাত, এই অস্ত্র দিয়ে তাকে যদি ভালো মতো পরিস্থিতি এমন হতো যে তাকে এই আঘাত দিয়ে তাকে মেরেও ফেলতে পারতো, এই কারণে সাজাটা বেশি রাখা হয়েছে। যাই হোক, এরপরে দেখেন ক স্বেচ্ছায় খকে বাঁশ দিয়ে গুরুতর আঘাত প্রদান করে। বাঁশ তো মারাত্মক অস্ত্র না, মারাত্মক অস্ত্র না। দ্য পেনাল কোড 1860 অনুযায়ী ক এর সর্বোচ্চ শাস্তি কি? 7 বছর। 325 ধারায় অপরাধের শাস্তি 7 বছর। এরপর হচ্ছে 326A বা ক, যেভাবে আপনারা লেখেন না কেন, 326, হ্যাঁ আমরা 324, 23, 24, 25, 26 পড়ছি, হ্যাঁ 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 26ও পড়ছি। এরপরে হচ্ছে 326A করসিভ সাবস্টেন্স, অর্থাৎ ক্ষয়কারক কোনো পদার্থ দিয়ে চোখ, মুখ, মাথা এটা গুরুতর জখম করা। এই যে অ্যাসিড নিক্ষেপ করে, এই অ্যাসিড নিক্ষেপ করার কারণে যদি তার কোনো মুখমণ্ডল অথবা মাথায় বা তার চেহারা বিকৃত হয়ে যায়, বা গলাতেও যদি লাগে, দেখেছে মারছে, সে সরে গেছে, এই জায়গা লাগছে, এরকম আমাদের সমাজে আমরা দেখতে পাই, অনেকে অ্যাসিড মারে। তো এইটার ফলে যদি ঝলসে যায় তখন 326A অনুযায়ী অপরাধ করবে। কোন ধারায় আছে শাস্তি কতটুকু, এতটুকু পড়বেন। আমরা একটা প্রশ্ন দেখি, বিগত মারাত্মক অস্ত্র দ্বারা স্বেচ্ছাকৃত ভাবে গুরুতর আঘাত প্রদানের সর্বোচ্চ কারাদণ্ড কতটুকু? এই জায়গায় উল্লেখ আছে 7 বছর, 10 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর। যাই হোক, তর্কাতর্কির এক পর্যায়ে এক্স ওয়াই কে গুরুতর আঘাত করলে 3 দিন পর ওয়াই মারা যায়। দ্য পেনাল কোড 1860 এর কোন ধারা এক্স অপরাধ করছে? 307, 326, 302, 304। এই জায়গায় ভুল উত্তর দিল কেন? এই যে আইন পাঠে কিছু কিছু জিনিস উল্টাপাল্টা লিখছে। দেখেন, তর্কাতর্কির এক পর্যায়ে এক্স ওয়াই কে গুরুতর আঘাত করলে, আমরা এই যে 300 ধারার বা যে ব্যতিক্রমের প্রথমটা সাডেন অ্যান্ড গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন, এই জায়গায় তর্কাতর্কি একদম হঠাৎ মারামারি, অথবা এটা যদি আমরা 4 নম্বরও ধরি, সাডেন ফাইট, হঠাৎ মারামারি শুরু হয়ে গেছে, 4 নম্বরটাও যদি ধরি, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে যে হঠাৎ মারামারির ভিতরে নিহত হয়ে গেছে। আর এই জায়গায় তর্কাতর্কি করতেছে, তার মানে কি দুইজনকে উস্কানি দিছে, মারামারি হয়েছে, হওয়ার পরে সে চিকিৎসাধীন থাকা অবস্থা পরে মারা গেছে। তাহলে প্রথম যে মারামারিটা হয়েছে, বেঁচে থাকলে গ্রিভিয়াস হার্ট হতো, বা এই জায়গায় কি হতো যে সিম্পল হার্ট হতো, কিন্তু যখন মারা গেছে লোকটা, তখন তো এটা প্রাণনাশ হয়েছে, হোমিসাইড হয়েছে। এটা কি কালপেবল হোমিসাইড নাকি মার্ডারের আওতায় যাবে? এটা কালপেবল হোমিসাইড হবে। এ জায়গায় উত্তর অবশ্যই সে দিয়েছে 326 হবে না, মারা গেছে তো, এটি 304 ধারার অপরাধ হবে। এটা এই উত্তরটা 4 ধারা হবে।
জি, যাই হোক সালে প্রশ্ন দেখার জন্য নিয়ে আসছি। এরপরে আসি আমরা 339। 39। জি, আর এগুলো পড়বো না তো? না না, এর ভিতর আর কিছু নাই। 339, 339 রংফুল রেস্ট্রেইন্ট, আর 340 রংফুল কনফাইনমেন্ট। আমি একটু বলি রেস্ট্রেইনটা কি আর কনফাইনমেন্টটা কি। রেস্ট্রেইনটা হচ্ছে আপনার কোনো একটা জায়গায় যাওয়ার অধিকার আছে, খেয়াল করেন, অধিকার আর কর্তব্য। অধিকার এটা না বোঝার কারণে আমাদের সমাজে অনেকের ভুল বোঝাবুঝি হয়। একটা হচ্ছে যে আপনার কোনো বিষয়ে অধিকারই নাই, আপনি মনে করতেছেন যে কি রে ও আমার দাওয়াত দিল না, কিন্তু আপনার তো আসলে অধিকারই নাই। সে দাওয়াত দিতেও পারে নাও দিতে পারে। অধিকার কোনটা? অধিকার মানে হচ্ছে তার কর্তব্য। আপনার যে জায়গায় অধিকার আছে তার মানে আর এক পক্ষের কর্তব্য আছে, এটা দায়িত্ব আছে। ওই কর্তব্য যদি না থাকে, দায়িত্ব না থাকে, তাহলে আপনার কোনো অধিকার নেই। তাহলে এক পক্ষের অধিকার আর এক পক্ষের কর্তব্য। এখন আপনার কোনো একটা পথ দিয়ে চলাচলের আইনগত অধিকার আছে। এখন আমার বাড়ির পাশে আপনার বাড়ি, বা আপনার বাড়ি দূরে, আমার বাড়ির সামনে দিয়ে আপনার আমি হেঁটে যেতে দিচ্ছি না। এটা গ্রামগঞ্জে বেশি হয় যে আমার জমির দিয়ে তুমি যেতে পারবা না, তোমার আমি রাস্তা দিব না। এখন রাস্তা যদি না দেন, ওটা যদি সরকারি রাস্তা না হয়, আপনার এটা রংফুল রেস্ট্রেইন্ট হয় নাই। আপনাকে আইনত ওই পথ চলাচলের অধিকার থাকতে হবে। সর্বপ্রথম আপনাকে চলাচলের অধিকার থাকতে হবে। ওই অধিকারের পথেই আপনাকে যদি কেউ বাধা দেয় যে ওই রাস্তা দিয়ে যদি তুই যাস তো ট্যাং ভেঙে দিব, বা তুই এই রাস্তা দিয়ে হাঁটতে পারবি না, তুই এখন থেকে ওই দিক দিয়ে যাবি, বা আমার বাড়ির সামনে দিয়ে তুই আর যাবি না, ওই পাশ দিয়ে যাবি। কিন্তু আপনার বাড়ির সামনে দিয়ে যদি ওই রোডটা সরকারি রোড হয়, যে সবাই চলাচলের অধিকার আছে, তাহলে আপনি এটা অপরাধ করছেন, রংফুল রেস্ট্রেইন করছেন, যে অপরাধমূলক বাধা প্রদান করেছেন। আর যদি এটি ব্যক্তিগত হয়, যে না আপনার জায়গা, আপনি দিতেও পারেন নাও দিতে পারেন, তাহলে এটা রংফুল রেস্ট্রেইন্ট হয় নাই। এটা হচ্ছে যে একটা পথে যাওয়ার, সেই পথে না দিয়ে অন্য পথেও যেতে পারে, সমস্যা নাই, কিন্তু আপনি এই পথ দিয়ে তার বাধা দিচ্ছেন, কিন্তু সেটি সরকারি পথ এবং সবার চলাচলের অধিকার আছে, তাহলে রংফুল রেস্ট্রেইন্ট। আচ্ছা, চায়ের দিকে সবাই তাকায় না, এটা আমরা পড়ি, ওটা দেওয়া হবে আপনাদের জন্য আনা হয়েছে, অবশ্যই আপনারা খাবেন। রংফুল কনফাইনমেন্ট হচ্ছে যে কোনো দিক থেকে যে বেরোতে পারবে না। খেয়াল করেন, রংফুল রেস্ট্রেইন্ট একটা পথ দিয়ে বাধা দেওয়া হচ্ছে, এই পথে তুমি আসতে পারবে না। তোমার হাজার পথ, তোমার যে জায়গা মনে চায় সেই দিকে যে যাও, কিন্তু এই পথ দিয়ে তুমি যেতে পারবে না। এটা হচ্ছে রংফুল রেস্ট্রেইন্ট। এবং সেই পথটা অবশ্যই সর্বসাধারণের জন্য অনুমতি থাকতে হবে, বা সর্বসাধারণ না হলেও যে ব্যক্তিকে বাধা দেওয়া হচ্ছে তার আইনত অধিকার আছে, অন্য কারণ না থাকলেও আইনত অধিকার আছে ওই পথ দিয়ে যাওয়ার, সেই পথ দিয়ে বাধা দেওয়া। যেমন কেউ একজন বললো যে কারণ বাড়ির প্রধান ফটক দিয়ে সে বের হবে, এটাই তো স্বাভাবিক। বললো যে তুমি এই জায়গা থেকে আর বেরোতে পারবে না, এই জায়গাতে একটা দেয়াল দিয়ে দিল একজনে, তোমার ওই দিক থেকে রাস্তা বানায় না, সে ওই দিক থেকে না আর এক দিক থেকেও করতে পারে, কিন্তু এই দিক থেকে বাধা দিচ্ছে, এই দিক থেকে তার বের হওয়ার আইনগত অধিকার আছে, এটি রংফুল রেস্ট্রেইন। কনফাইনমেন্ট হচ্ছে যে এই এরিয়ার মধ্যে কোনো জায়গায় তুমি যেতে পারবো না, এই জায়গায় আবদ্ধ থাকতে হবে। সেটা হতে পারে কোনো একটা রুম, আবদ্ধ জায়গা, অথবা খোলা জায়গাও যদি হয়, যে তুমি এর বাইরে যাওয়ার তোমার কোনো এখতিয়ার নাই, তখন সেটি হবে রংফুল কনফাইনমেন্ট। যেমন এই যে উদাহরণ দিল, খালেদা জিয়াকে গৃহবন্দী রাখা হয়েছিল, এটি হচ্ছে রংফুল কনফাইনমেন্ট, তাকে আটকে রাখা হয়েছে, তাকে কিন্তু জেলখানার মতো এরকম জায়গায় ছোট ঘরে রাখা হয়নি, তার বাড়িতে রাখছে, কিন্তু শর্ত আছে এর বাইরে তুমি যেতে পারবে না। এখন এই বিল্ডিং এ পল্টন টাওয়ারে আমরা 505 নম্বর রুমে আছি, এই সে সুট নাম্বারে আছি। এখন এই জায়গা থেকে নিচে কিছু লোকজন অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে, এই জায়গাতে বের হলে মারবে আমাদেরকে, আমরা কি আর বের হতে পারবো? এই জায়গা দিয়ে বেরোতে পারবো না, তাহলে এটি হচ্ছে রংফুল কনফাইনমেন্ট, আমরা আটকা পড়ে গেছি। কিন্তু এই বিল্ডিং এ যদি আরো একাধিক বের হওয়ার পথ থাকে, যে আরো অন্য সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়েও বের হওয়া যায়, হ্যাঁ না, ভয়েস লাভ থেকে সাত দিকে লাভ দিলে সেটা সিঁড়ি না, সেটা পথ না, সেটাও কনফাইনমেন্ট হবে। কিন্তু যদি হয় যে না নামার আর একটা রোড আছে, তখন সেটি কনফাইনমেন্টটা থাকবে না। কিন্তু যখন ঘিরে ফেলবে, এর বিরুদ্ধ থেকে বাইরে গেলেই খবর আছে, তখন সেটি কি হয়ে যাবে? রংফুল রেস্ট্রেইন। তাহলে রংফুল ওই কনফাইনমেন্ট, তাহলে আবদ্ধ জায়গায় যদি কেউ কাউকে নির্দিষ্ট সীমা রেখা দিয়ে রাখে, বন্দি করে, তখন সেটি রংফুল কনফাইনমেন্ট। আর যদি নির্দিষ্ট একটা পথ দিয়ে যদি কেউ আটকায়, তুমি অন্য পথে যাও, এই দিক দিয়ে যেতে পারবে না, তাহলে রংফুল রেস্ট্রেইন। এটা নিয়ে পরীক্ষা প্রশ্ন আসছে, দেখেন
এক্স ওয়াই কে একটি ঘরে যেতে বাধ্য করতো, সেখানে তালাবদ্ধ করে রাখে। ঘরের ভিতর সে চলতে ফিরতে পারবে, কিন্তু বাইরে যেতে পারবে না, কারণ ঘরে ওই দরজা একটা, সেই দরজায় তালা দিয়ে রাখছে। এটি হচ্ছে কি, এক্স কি অপরাধ করেছে? রংফুল কনফাইনমেন্ট, অবৈধ বাধা, অবৈধ অবরোধ, অপহরণ, বলপূর্বক বাধা। এক্স ওয়াই এর যে রাস্তায় চলাচলের অধিকার আছে, সে পথে এক্স বিঘ্ন সৃষ্টি করে, এতে ওয়াই এর চলাচল বাধাগ্রস্ত হয়। এক্স এর কৃত অপরাধ হলো রংফুল রেস্ট্রেইন। জি, এই দুইটা প্রশ্ন আসছে, সাজা টাজা আসেনি, তবে এমনি সাজাটা পড়বেন। যাই হোক, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, এক একজন একটা নিয়ে ওইদিকে পাস করে দেন। আমরা এর পরেরটা চার বিরতির পর পড়ি। না, আপনাকে নিয়ে নেন, আপনারা নিয়ে নেন, আপনি নিয়ে নেন। জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন, আপনাদের কি কোনো প্রশ্ন আছে? জি, চায়ের বিরতি চলছে, এই ফাঁকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমি উত্তর দেব ইনশাআল্লাহ। নিন, নিন, আপনি নেন, আপনি নিয়ে নেন। দিবে, গুনতে গুনতে রাত হবে, শেষ মধ্যরাত হয়ে যাবে, 11টা 12টা বেজে যাবে, 11টা 12টা বেজে যাবে। ওই যারা অনুপস্থিত ছিল ওদের ভোট দিয়ে দিছে, নাম পিতার নাম মুখস্থ করে যায়, নিয়ে দিয়ে দিছে, ভিড়ের মধ্যে গেছে তারা। ওরা প্রথম দিনই তো আপনার মানে আধার কার্ডে আমাদের তো 2700 নাকি ভোট কাউন্ট হয়ে গেছে। 34% ভোট দিচ্ছে টোটাল। 36,000 না 37,000 ভোটার, 5,000 না কত ভোট করছে? 7,000 7,000। এটা আলামিন ভাই বলতে পারবে। আলহামদুলিল্লাহ, ভালো আছেন?
যা আছে ওইদিকে ই করতেছে, স্লটিং করতেছে, গণনা করবে দুপুরের পর থেকে, এগুলো আলাদা করতেছে আর কি, ভাস করা তো এগুলো সব সন্ধ্যার পরের থেকে মোটামুটি আভাস পাওয়া যাবে আর কি, দুপুরের পর থেকেই শুরু হয়ে যাবে গণনা। 10টা-11টার দিকে মোটামুটি একটা চলে আসবে, রেজাল্ট চলে আসবে। জি, সবার চা পেয়েছেন কিনা সবাই? এদিকে পেয়েছিলেন? আচ্ছা, আসবে হয়তো। সমস্যা নেই, চা খাওয়া নিয়ে রাজনীতি করার কিছু নাই। আচ্ছা, আমরা আবার আলোচনায় ফিরে আসি। আমরা এরপরে চলে আসি সরাসরি 349 349 ফোর্স, 349 350 351। হ্যাঁ হ্যাঁ, এমনি দেখেন আর কি। কে কে বাকি ছিলেন চা খেতে? আচ্ছা, আপনি নেন, নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, আমরা আলোচনা করতে থাকি আর কি, চাও খান, যেহেতু আবার ঠিক সময় দিলে বেশি সময় চলে যাবে। ফোর্স, শক্তি বা বল প্রয়োগ 349। হ্যাঁ, 3 ভাবে ফোর্স হয়। একটা হচ্ছে কজ মোশন, মোশন মানে হচ্ছে যে চলাচল করে, গতিশীলতা তৈরি করা। আরেকটা হচ্ছে সিসেশন অফ মোশন, গতিশীলতা রোধ করা। আরেকটা হচ্ছে চেঞ্জ অফ মোশন, গতিশীলতা পরিবর্তন করে দেওয়া। দেখা যাচ্ছে যে একটা গাড়ি সোজা চলতেছে, আপনি কি করলেন, তার গতিপথ ব্রেকটা ধরে আরেক দিকে ঘুরাই দিলেন, তখন গাড়িটা আরেক দিকে চলে যাচ্ছে, স্টার্ট দিয়ে আছে যেহেতু আরেক দিকে চলে যাচ্ছে। কিন্তু নর্মালি আপনি যদি না ধরতেন, এটা সোজা চলে যেত, তাহলে এটা কি করলেন, আপনি গতিরোধ করলেন। এরপর হচ্ছে গতি সঞ্চার করা। গতি সঞ্চার কেমন? একটা নৌকা ইসে দিয়ে, এই দড়ি দিয়ে বাঁধা আছে, জোয়ার ভাটা হচ্ছে, পানি চলতেছে, ওইটা যদি আপনি ছেড়ে দেন ওটা চলে যাবে, এজন্যই মাঝি বেঁধে রাখছে। আপনি কি করলেন, যাই ওই দড়িটা খুলে দিলেন, এখন নৌকাটা আস্তে স্রোতের সঙ্গে চলে গেল, আপনি কিন্তু আর কিছু করেন নাই। তাহলে আপনি কি করলেন, এটা ফোর্স করলেন। খেয়াল করলেন, আপনি এটাকে গতিটা সঞ্চালন করে দিলেন, গতি তৈরি করে দিলেন, কারণ ওর গতিটা এই জায়গাটা বাধা থাকার কারণে ওর গতিটা ওই জায়গায় সীমাবদ্ধ ছিল, ও নড়াচড়া করছে ঠিক আছে,
কিন্তু ও কিন্তু যাচ্ছিল না, কিন্তু আপনি এটা খুলে দেওয়ার কারণে এবার কিন্তু ও সোজা চলে যাচ্ছে, পানিতে নিয়ে চলে যাচ্ছে। তাহলে গতিটাকে আপনি সঞ্চালন করে দিলেন। কেউ একজন সাইকেল চলে আসতেছে, আপনি হুট করে এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়ানোর সাথে তো ও হঠাৎ করে অনেক সময় পড়েও যায়, হঠাৎ করে থামায় দেবে যে কি হলো, তাহলে কি ওর গতিটাকে আপনি রোধ করে দিলেন। অথবা আপনি ব্রেকটা ধরে ফেললেন, সে চলে যাচ্ছে, পিছন থেকে টেনে ধরলেন, তার মানে কি গতিটা রোধ করে দিলেন। একজন ঘোড়ার গাড়িতে যাচ্ছে, ঘোড়ার গাড়িতে যাওয়ার সময় আপনি কি করলেন, এক জায়গায় সে থামছে, থেমে হয়তো খাবার গ্রহণ করবে এই জন্য থামছে, উঠে ওই উঠের পিঠে বসে বা ঘোড়ার গাড়িতে বসে ভাত খাচ্ছে বা খাবার খাচ্ছে, গ্রহণ করতেছে। আপনি পিছন থেকে যে ওই ঘোড়ার একটা যে পায় অথবা অন্য কোনো জায়গায় যে দিলেন, সুরসুরি দিলেন, সুরসুরি দেওয়ার কারণে ও দেখা যাচ্ছে লাফালাফি শুরু করে দিল, উপরের ব্যক্তি পড়ে গেল। তাহলে এইটা কাজটা আপনি যে তাকে সঞ্চালন করে দিলেন, গতি করে দিলেন, এটা হচ্ছে ফোর্স। আবার একটা কুকুর যাচ্ছে, কুকুর নর্মালি আছে, আপনি যেমনি হাতটা এরকম করলেন, কুকুর ভয় পেয়ে দৌড় মারলেন, আপনি কি করলেন, কুকুরের গতি পরিবর্তন করে দিলেন। সে হয়তো সোজা যাচ্ছিল, আপনি এমন করলেন আরেক দিকে চলে গেছে। অর্থাৎ গতি তৈরি করা, গতি পরিবর্তন করা, অথবা গতি আছে এটাকে রোধ করা, এই তিনটার যে কোনো একটা যদি আপনি করেন সেটাকে আপনি কি করলেন, ফোর্স করলেন। আগে একসময় পালকিতে বউ নিয়ে যেত, আপনি গিয়ে পালকিটা ধরে বসলেন, তখন আর ওই চারজন কিন্তু আর চলতে পারে না, ওই চারজনকে একই গতিতে চলতে হয়, ওই মোশনটা একই রকম হতে হয়, না হলে কষ্ট হয়ে যায়। এই গতিটা আপনি যখন ধরে ফেলছেন তখন আর বাকিরা কেউ নড়বে না, তখন সবাই দাঁড়ায় যাবে ধাক্কা খেয়ে। তাহলে এটাকে আপনি গতিটা রোধ করে দিলেন। অর্থাৎ কোনো একটা মোশন বা চলনশীলতাকে আপনি গতিটাকে চালু করে দিলেন, বাড়াই দিলেন, অথবা আপনি এটাকে রোধ করে দিলেন, অথবা পরিবর্তন করে দিলেন। সে একটা সোজা যাচ্ছিল ডান দিয়ে, আপনি ঘুরাই দিয়ে ব্রেকটা ঘুরাই দিয়ে বাম দিয়ে দিলেন। এটা কি হলো, ফোর্স, যা আপনার উপর একটা ফোর্স করা হয়েছে। ফোর্স করা কোনো অপরাধ না, কিন্তু 350 ধারাতে যে অপরাধের কথা বলা আছে ক্রিমিনাল ফোর্স, যে ওই ফোর্সটা ক্রিমিনাল যখন হবে তখনই অপরাধ হবে। কিন্তু এর আগে এই ফোর্সটা এই তিনভাবে হতে পারে, এটা বর্ণনা আছে। হ্যাঁ, এরপরে 385 হচ্ছে ক্রিমিনাল ফোর্স। ক্রিমিনাল ফোর্সে কি, এই যে তিনটা প্রকৃতি, এই প্রকৃতিটা মধ্যে আবার তিন প্রকার থাকতে হবে। সেটা হচ্ছে যার ফোর্স, যার গতি পরিবর্তন করা হচ্ছে বা রোধ করা হচ্ছে অথবা গতি সঞ্চালন করা হলো, তার সম্মতির বাইরে গিয়ে এই কাজটা করা, এটা হচ্ছে অসৎ উদ্দেশ্যে করা। আর একটা আছে এটা হচ্ছে যে সম্মতি ছাড়া, ও আরেকটা হচ্ছে স্বেচ্ছাক্রমে করা, অর্থাৎ আসামি এই কাজটা নিজ ইচ্ছাই করছে, ভলেন্টারিলি করলো। আরেকটা হচ্ছে যে যার করতেছে তার সম্মতি ছাড়া। এই যে নৌকার মাঝি ভাত খেতে গেছে, এই যে বাধা আছে, সে কি বলছে আপনার যেটা ছেড়ে দিতে, আপনি ছেড়ে দিলেন, তাহলে এটা সম্মতির বাইরে করলেন। আপনার উদ্দেশ্য ছিল যে এই জন্য এসে বিরক্ত হয়, এসে খুঁজে না পেলে হয়রানি হয়, যেমন নৌকা গেল, এবার দৌড়াই 1.5 কিলোমিটার দৌড়াই যে নৌকাটা ধরবে আর একটা নৌকা নিয়ে বা টলার নিয়ে, হ্যাঁ, অথবা বাধা আছে, এই সারটা কি খুলে দিছে, এবার ও তো লাফাতে চলে গেছে। তাহলে এই কাজটা যখন ওই গরুর মালিক আসবে তখন তাকে দৌড়াতে হবে, হয়রানি হতে হবে। আপনার উদ্দেশ্য ছিল ওকে হয়রানি করা, তার মানে এই জায়গায় হচ্ছে ভলেন্টারিলি এই কাজটা আপনি করছেন, আপনাকে বলে নাই ও। হ্যাঁ, এখন ব্যক্তি যদি রিকোয়েস্ট করে, ভাই আমি এই জায়গায় যে সিঁড়িতে উঠতে পারতেছি না বা ব্রিজে উঠতে পারতেছি না, তুমি পিছন থেকে ঠেলা দাও। অনেক সময় দেখবেন যে ঠেলে, এখনো অটো রিক্সাওয়ালারাও পিছন থেকে চালাতে ঠেলা দিয়ে উপরে উঠায়, কারণ বলে নাই, না বলার কারণে আপনি এমনি, ওই ড্রাইভারও নাই, আপনি পিছন থেকে ঠেলে ওরে নিয়ে চলে যাচ্ছেন, যদিও না পাই এটা নিয়ে আমি নিয়ে যাব, এই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছেন। তাহলে অসৎ উদ্দেশ্যে কাজটা করলেন, ওই ব্যক্তির সম্মতি বাইরে, এবং এই কাজটা আপনি ভলান্টারি করলেন, স্বেচ্ছায় করলেন, স্বেচ্ছাক্রমে করছেন, তখন সেটি ক্রিমিনাল ফোর্স হবে। তাহলে ক্রিমিনাল ফোর্সটা কখন, যখন এই যে তিনটা ফোর্সের কথা বললাম, তিনটা ওয়ে আছে, গতি সঞ্চালন করা, গতি রোধ করা, গতি পরিবর্তন করা, এই তিনটার কোনো একটি, যখন তিনটা উপাদান থাকবে, সেটা হচ্ছে কি, স্বেচ্ছায় করবে, যারে গতি সঞ্চার করতেছে তার বিনা অনুমতিতে সম্মতি ছাড়া করবে, আর এটা করবে কোনো একটা উদ্দেশ্যে, সে উদ্দেশ্যে হয়তো তার ক্ষতি করা অথবা তার বিরক্তি করা, তাকে হয়রানি করা। বুঝছেন কিনা? এই কয়টা যদি উপাদান থাকে তখন সেটি কি হবে, ক্রিমিনাল ফোর্স হবে।
ক্রিমিনাল ফোর্সের এর বাইরে আর কোনো কিছু নাই। অর্থাৎ এইগুলো থাকতে হবে, সম্মতি ছাড়া করতে হবে। এখন একজন ব্যক্তি বলতেছে যে ভাই তুমি আমার ওই নৌকাটা ইটা খুলে দাও, দড়িটা খুলে দাও, তাহলে কি আপনি তার সম্মতি নিয়ে করলেন, তখন এটি অপরাধ হবে না। কিন্তু সে বলে নাই, সে দেখা যাচ্ছে ওই জায়গায় বসে কাজ করতেছে, আপনি এদিক থেকে খুলে দিচ্ছেন। বা একজন ব্যক্তি হুন্ডার উপরে বসে মোবাইলে কথা বলতেছে, আপনি কি করলেন, ওই জায়গায় স্টার্ট দিয়ে দিলেন। স্টার্ট দেওয়ার পরে এই পরিবর্তন দৌড়ানো শুরু হয়ে যাবে, তাহলে ও বিব্রত হবে। অথবা আপনি উদ্দেশ্য ছিল যে ওর গাড়ি নিয়ে খালে যায় পড়ুক, বা সামনে একটা ট্রাক আসছে, ট্রাকের নিচে যায় পড়ুক। আপনার এই উদ্দেশ্য যদি থাকে, এই যে ক্ষতি করার উদ্দেশ্য, তখন এটি হয়ে যাবে ক্রিমিনাল ফোর্স। যে তার সম্মতির বাইরে করলেন, আপনি ভলেন্টারিলি করছেন, আপনাকে বলা হয়নি, রিকোয়েস্ট করা হয়নি। আরেকটা হচ্ছে আপনার উদ্দেশ্য ছিল আরেকজনের ক্ষতি করা, এই উদ্দেশ্যে করছেন, তখন সেটি কি ক্রিমিনাল ফোর্স। 351 ধারা হচ্ছে অ্যাসাল্ট, ওই সেই অ্যাসাল্ট যে আপনাকে ভয়ভীতি দেখানো হচ্ছে, আক্রমণটা যে আপনাকে প্রস্তুতি নেওয়া হচ্ছে, জেস্টার আছে, প্রিপারেশন আছে, যে আপনার এমন একটা ভাবভঙ্গি, হাবভাব আছে, অঙ্গভঙ্গি করতেছেন যে আপনি আজকে কিছু একটা করে ফেলবেন। আর একটা হচ্ছে আপনার সে প্রস্তুতি আছে। আপনি বললেন যে তোরে রাম দে কুপায় 2 ভাগ করে ফেলবো, কিন্তু আপনার হাতে রাম দেওয়া আছে, প্রস্তুতি আছে। তার মানে কি আপনি যে কোনো মুহূর্তে আসলে কাজটা বাস্তব করেও ফেলতে পারেন, তখন এটি হবে অ্যাজাল্ট। এই যে হুমকি দিচ্ছেন কিন্তু নাই আপনার হাতে, কিন্তু আপনি বলতেছেন যে শেষ করে দেবো তোকে, জানে মেরে বলবো, এটা হচ্ছে ক্রিমিনাল ইন্টিমিডেশন। যে ভবিষ্যতে আমার বাড়ির সামনে দিয়ে যাস বা তোরে জানে মারবো, এইগুলো মামলা দেখবেন প্রায় আছে। এই মামলাগুলো মজার ব্যাপার হচ্ছে 506 এই পর্যন্ত আদালতে সাজার পরিমাণ 1%ও নাই, বেশিরভাগই খালাস পায়। কারণ এটা প্রমাণ করা অনেক কষ্ট যে সে আমাকে হুমকি দিয়েছিল, কিভাবে হুমকি দিল। যাই হোক, তাহলে আক্রমণটা হচ্ছে প্রস্তুতি থাকবে আর অঙ্গভঙ্গি থাকবে। 354 ধারাতে দেখেন আউটরেজ মডেস্টি, যদি কোনো নারীর তার মর্যাদা হানি করার জন্য কেউ অশ্লীল অঙ্গভঙ্গি করে। 354 ধারাতে আছে, যদি কোনো নারীর সম্মান হানি করার জন্য কেউ অঙ্গভঙ্গি করে, অশ্লীল অঙ্গভঙ্গি, আউটরেজ মডেস্টি, যদি তার কি বলে যে তার সম্মান নষ্ট করার চেষ্টা করে, অঙ্গভঙ্গি করে, তাহলে এটি হচ্ছে অপরাধ। 2 বছরের সাজা সম্ভবত, না কত আছে, 2 বছরের সাজা না, এই ধারাতে আসবে। নারী শিশুতে আবার ইপটিজিং, সেটা তো 10 ধারাতে আপনার নারী ও শিশু নির্যাতন দমন আইনে পড়লে সেটা আলাদা, পেনাল কোডে করলে হ্যাঁ মিল আছে। হ্যাঁ হ্যাঁ, শ্লীলতাহানি। তার মডেস্টি, যেমন একজন যাচ্ছে, নারী যাচ্ছে, মেকআপ করা, তার মেকআপটা খুলে ফেললো টান দিয়ে, তখন তার শালীনতা নষ্ট হয়েছে। এটি হচ্ছে অ্যাজাল্ট, আক্রমণ করলো তার উপরে, তার মডেস্টির উপরে আউটরেজ করছে, অ্যাজাল্ট হলো এটা। আবার দেখা যাচ্ছে কোনো এক নারী যাচ্ছে, তাকে আপনি অশ্লীল অঙ্গভঙ্গি দেখালেন, করলেন, আপনার ক্লায়েন্ট, আপনি ক্লায়েন্ট, তখন এটি হবে এই তার মডেস্টির উপরে আউটরেজ হলো, অর্থাৎ শ্লীলতাহানি হয়েছে, তাহলে সেটি অপরাধের আওতায় আসবে। যাই হোক, এইগুলোই এই পর্যন্তই আসছে, এর বাইরে খুব একটা আসে নাই। দেখেন বিগত সালে প্রশ্ন, তবে শুধুমাত্র মুখের কথা দ্বারা অ্যাজাল্ট হয় না। কেউ একজন ওই যে মুখের কথা বললে, তখন সেটি কি হয়ে যাবে ক্রিমিনাল ইন্টিমিডেশন, 506 ধারার অপরাধ হবে। শুধু মুখে হুমকি দিছে, মুখে কোনো একটা কথা বলছে, কিন্তু অঙ্গভঙ্গি করে নাই, অঙ্গভঙ্গিটাই যা থাকতে হবে, যে সে এমন একটা অঙ্গভঙ্গি করছে যে সে মানে হয় আমাকে মারধর করতে আসতেছে, যেটা যে কাজটাই করুক, সেটা অ্যাজাল্ট বলতে হলে তার পিছনে অঙ্গভঙ্গি থাকতে হবে, প্রস্তুতি থাকতে হবে, না থাকলে হবে না। এক্স লাঠি হাতে নিয়ে ওয়াইকে বলে আমি তোমাকে পিটাবো, এর দ্বারা এক্স এর কৃত অপরাধ, কি অপরাধ করছে? অ্যাজাল্ট করছে, আক্রমণ করছে, কারণ তার হাতে লাঠি ছিল, সেই লাঠি দিয়ে সে পিটাতে চাইছে। কিন্তু যদি লাঠি না থাকে, হাতে না থাকে, এই উদাহরণটাই যদি বলি, পরীক্ষাতে এইভাবে উদাহরণ আসছে, এটা যদি বলে এক্স ওয়াইকে বলে আমি তোমাকে পিটাবো, এটি ক্রিমিনাল ইন্টিমিডেশন 506 দ্বারা। কিন্তু লাঠি হাতে নিয়ে যখন এই কথাটা বলবে তোমাকে পিটাবো, 351 ধারে অ্যাজাল্ট হবে। আচ্ছা, তাহলে আশা করি এটার সংজ্ঞা পার্থক্য আমরা বুঝে ফেলছি সবাই। এরপরে দেখেন একটা প্রশ্ন আসছে, অ্যাজাল্ট অর ক্রিমিনাল ফোর্স টু ডিটার পাবলিক সার্ভেন্ট ফ্রম ডিসচার্জ অফ হিজ ডিউটি, এটা পড়তে পারেন 352 সম্ভবত, 353 সরকারি কর্মচারীকে তার কর্তব্য পালনে বাধা দান, এটি 353 ধারাতে আছে।
এটা নিয়ে পরীক্ষায় একাধিক পরীক্ষা বলতেছি যে বাস্তবে মামলা হয়, পুলিশ যখন মামলা দায়ের করে তখন এই ধারাটা দিয়ে দেয় যে তার সরকারি কাজে বাধা দান। এটা এক কথা, এটা একটু লিখে রাখেন, সরকারি কাজে বাধা দান 353। হ্যাঁ, কোন ধারাতে আছে, শাস্তি কত, এটা এতটুকুই পড়বেন। ওটা জুডিশিয়ারিতে আসছে অন্য প্রক্রিয়ায়, আপনাদের বার কাউন্সিলে যদি আসে তখন আসবে যে সরকারি কাজে বাধা দান দিলে শাস্তি কত ধারায় আছে, অথবা তার শাস্তি নিম্নের কোনটি, এভাবে আসবে। হ্যাঁ, 3 বছর সরকারি কাজে বাধা দান শাস্তি। সশ্রম বিনাশ্রম হচ্ছে, সশ্রম হচ্ছে ওই ভিতরে নিয়ে কিছু কাজ দেয় না, ওটার কোনো নাই, পার্থক্য নাই। কিন্তু বেইলেবল আর নন বেইলেবল একটা আছে, সেটা হচ্ছে যে 2 বছর যদি সাজা থাকে এটা বেইলেবল সেকশন। সবসময় মনে রাখবেন, যখন কোর্টে যাবেন নিয়মিত প্র্যাকটিস করবেন, আপনি খেয়াল করবেন যে এই ধারা সাজা কত বছর। যদি 2 বছর দেখেন তাহলে বেইলেবল, আর 2 বছরের বেশি হলে নন বেইলেবল হতে পারে, বেইলেবল হতে পারে। যেমন চুরির সাজা আপনার 3 বছর, কিন্তু নন বেইলেবল। আবার 420 মামলা কি বলে 420 ধারাতে 7 বছর সাজা, কিন্তু বেইলেবল সেকশন। তাহলে দেখেন দুইটার ভিতরে কিন্তু পার্থক্য আছে। চুরি করলে 3 বছরের সাজা, কিন্তু বেল দেবে না, আপনাকে জামিন দেবে না। কিন্তু প্রতারণা করলে 420-এ 7 বছরের সাজা, কিন্তু জামিন পাবেন আপনি। তাহলে এই যে না জামিন হয়, সেটা তো ট্রায়াল কোর্টে যায়, ওই কি বলে যে আপিল কোর্টে গিয়ে, ট্রায়াল কোর্টে পায় না, ট্রায়াল কোর্ট দেয় না। ট্রায়াল কোর্ট সাজা পরোয়ানা ইস্যু করে সাজা বাস্তবায়নের জন্য, কিন্তু এইগুলো করবে না। যাই হোক, আমরা পড়ে ফেলছি। এরপরে চলে আসি 359। আমরা আজকে পড়বো এই কিডন্যাপিং, অ্যাবডাকশন, এরপরে রেপটা পড়লে শেষ হয়ে যাবে, আর আনন্যাচারাল অফেন্স। আর আগামী ক্লাসে হচ্ছে প্রপার্টি নিয়ে, আমাদের বডি নিয়ে, লাইফ বডি নিয়ে আমাদের আলোচনা শেষ হয়ে যাচ্ছে আজকে। কিডন্যাপিং 359। কিডন্যাপিংটা এটা মূলত বাচ্চাদের ক্ষেত্রে হয়, অপ্রাপ্ত বয়স্কদের থেকে ক্ষেত্রে হয়। আর যদি বয়স্কদের ক্ষেত্রে হয় তখন হয় অ্যাবডাকশন। এতটুকু মনে রাখলে হবে। বয়স যদি বেশি হয় প্রাপ্তবয়স্ক, অ্যাবডাকশন। আর যদি বাচ্চা হয় বা চাইল্ড হয়, ইনসেইন পারসন হয় বা আনসাউন্ড মাইন্ড হয়, যে সেটা বয়স হতেও পারে কিন্তু আনসাউন্ড মাইন্ড। আমরা এর আগে অনেকগুলো পড়লাম না, ইনসেইন, ডেলিরিয়াস, তারপরে ইনটক্সিকেটেড পারসন। দেখা যাচ্ছে যে কাউকে মাদক দ্রব্য খাওয়ায় নিয়ে চলে গেল, তখন এটি কি হবে, কিডন্যাপিং হবে। অর্থাৎ তার সেন্সটা ছিল না, কিন্তু সেন্স আছে, সব ঠিক আছে। সুস্থ মস্তিষ্ক প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে যদি অপহরণ করা হয়, এই অপহরণটা কয়েকটা প্রক্রিয়া হতে পারে। তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া, অথবা কোনো একটা বিষয় প্রলুব্ধ করা। দেখা যাচ্ছে যে কাউকে বললো যে ঠিক আছে তুমি, এই মামলাগুলো এখন বেশি হয়, এই যে হানি ট্র্যাপ নাম শুনছেন? মানে এই মেয়েরা কি করে যে আসো তোমার সাথে দেখা করবো, অমুক জায়গায় চলো, এইগুলো ডেকে নিয়ে যেয়ে এরপর আটকায় বলে যে এবার তোমার টাকা আছে ব্যাংকে, কত বের করো। এরপরে মোবাইলে যদি তার থাকে সাথে অ্যাপস দিয়ে টাকা যা আছে মোটামুটি সব নিয়ে নেয়। আর যদি না থাকে তাহলে কার কাছে আছে ফোন দাও, ওরে পাঠাতে বলো বা টাকা নিয়ে আসতে বলো। এভাবে নিয়ে মামলা অনেক হচ্ছে এখন কোর্টগুলোতে, এই অপরাধটা বেড়ে গেছে। হ্যাঁ, যাই হোক, এইভাবে এই মামলায় দেখেন যে কিডন্যাপটা হচ্ছে প্রলুব্ধ করে যদি নিয়ে যায়, কাউকে জোর করে, আপনাকে রাস্তা থেকে কেউ জোর করে ধরে নিয়ে গেল, আরেকটা হচ্ছে যে প্রলুব্ধ করে নিয়ে গেল। এই দুইটার যে কোনো একটা করলে অ্যাবডাকশন হবে। জি জি, এই আমরা পারস্পরিক কথা না বলি, অ্যাবডাকশন হবে। দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে জোর করে ধরে নিয়ে যাওয়া, আরেকটা হচ্ছে প্রলুব্ধ করে নেওয়া। ওই যে হানি ট্র্যাপের লোভ দেখাইছে, আসো তোমার সাথে আমার দেখা হবে, অনেকদিন কথা হয় না, দেখা হয় না, চলে আসো। এই যে ডাক দিয়েছে, ও প্রলুব্ধ হয়ে চলে গেছে। এই যে প্রলুব্ধ হয়ে কোথাও নিয়ে যাওয়া, সেটা পুরুষ হোক নারী হোক, অথবা কাউকে জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া, সেটি হচ্ছে অ্যাবডাকশন। আর কিডন্যাপিংটা হচ্ছে দুই প্রক্রিয়া হয়ে থাকে। একটা হচ্ছে যে কিডন্যাপিং ফ্রম বাংলাদেশ, আরেকটা হচ্ছে কিডন্যাপিং ফ্রম লফুল গার্ডিয়ানশিপ, যদি কোনো আইনত অভিভাবকের থেকে কিডন্যাপ করা, আরেকটা হচ্ছে বাংলাদেশ থেকে কিডন্যাপ করা। হ্যাঁ, সেটা মানব পাচার আইনে আছে। মানে আমরা পেনাল কোডের অপরাধটা পড়তেছি, এই অপরাধে সংজ্ঞায়িত করে ওই জায়গায় সমৃদ্ধ করা হয়েছে আর কি।
মানব পাচার, তারপর অভিবাসী আইন, ওই আইনে এমনও আছে যদি আপনাকে বিদেশে বড় চাকরি দিবে এই কথা বলে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে চাকরি দিচ্ছে না, সেটাও অপরাধ। সেটাও এই যে মানব পাচারের আইনে অপরাধ হবে, এটাও আছে। যাই হোক কঠিন। জি, হ্যাঁ, মারধর না করলেও চাকরি যায় দেয়নি, ওই জায়গায় আটকে রাখছে, মামলা হবে, মানব পাচারের মামলা হবে। হ্যাঁ, বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া, বাংলাদেশ থেকে কখন নেওয়া, দুইটা ক্ষেত্রে। একটা হচ্ছে যে যদি ছেলে হয় তাহলে 14 বছরের নিচে যদি হয়, 14 বছর বা তার নিচে, 14 বছর একদিন যদি হয়ে যায় তখন হবে না। আর মেয়ে যদি হয় তাহলে 16 বছর। এই বয়সটা মনে রাখতে হবে যে কত বছরের ক্ষেত্রে কিডন্যাপিংটা হবে। কিডন্যাপিং এর ক্ষেত্রে 14, 16, ছেলেদের ক্ষেত্রে 14, মেয়েদের ক্ষেত্রে 16 বছর। তাদের থেকে যদি বাংলাদেশ থেকে 14 বছর বা তার নিচে, হ্যাঁ, কিন্তু 14 বছর একদিন যদি হয়ে যায় তখন হবে না, তখন অ্যাবডাকশন হয়ে যাবে। আচ্ছা, তাহলে কিডন্যাপিংটা হতে হলে 14 আর 16 এটা লিখে রাখেন। ছেলেদের কম, মেয়েদের বেশি। মেয়েদের 16, 14, 16 এই বয়সের ক্ষেত্রে যদি বাংলাদেশ থেকে বিদেশে নিয়ে যায় এটি অপরাধ, কিডন্যাপ হবে। আর যদি লফুল গার্ডিয়ান থেকে নিয়ে যায়, যেমন একজন লফুল গার্ডিয়ানটাকে, লফুল গার্ডিয়ান হচ্ছে একজন বাচ্চার লফুল গার্ডিয়ান, প্রথম গার্ডিয়ান হচ্ছে তার বাবা, যদি না থাকে তার মা, যদি তাও না থাকে বা উভয়ে থাকলেও যদি তাদের অনুপস্থিতিতে তার দাদা, নানা, চাচারা হয়, ফুফু হয়, এর বাইরে যদি কেউ চলে যায়, এর বাইরে থেকে যদি কেউ নিয়ে যায় ওই সন্তানকে, তখন সেটি কিডন্যাপ হবে। দেখা যাচ্ছে আপনার সন্তান আছে, আপনার আর একটা ভাইয়ের ওয়াইফের কোনো সন্তান নাই, সে কি করলো, আপনার সন্তানকে হসপিটাল থেকে হওয়ার পরে ওই জায়গাতে চুরি করে নিয়ে চলে গেছে, এটি কিডন্যাপ হয়েছে। কারণ লফুল গার্ডিয়ানদের থেকে চুরি করে নিয়ে চলে যাওয়া, এটি কি হয়, কিডন্যাপিং। সেটা কারণ সে চাচি কখনো এই সন্তানের লফুল গার্ডিয়ান না, সন্তানের গার্ডিয়ান, লফুল গার্ডিয়ান বা আইনত অভিভাবক হচ্ছে তার বাবা, মা, চাচা বা ফুফু বা দাদা, এর বাইরে, হ্যাঁ, দাদি, কিন্তু চাচি না, চাচি হবে না এই ক্ষেত্রে। অর্থাৎ আইনত অভিভাবকটাকে, অভিভাবকত্ব আইনও আছে, এই আইন অনুযায়ী সংজ্ঞা দেওয়া আছে যে অভিভাবকটা কে হবে, একটা সন্তানের অভিভাবক কে কে হতে পারে। এই অভিভাবকের বাইরে অন্য কেউ যদি নিয়ে যায় তাদের সম্মতি ছাড়া, তখন সেটি হবে কিডন্যাপিং। তখন কিডন্যাপের মামলা দিতে পারবেন। আপনাদের কাছে এসে অনেকে এসে বলবে যে হাজব্যান্ড ওয়াইফের ডিভোর্স হয়ে গেছে, বাচ্চাকে তার বাবা নিয়ে গেছে, আপনি কিডন্যাপের মামলা করতে পারবেন কিনা? বাচ্চাকে বাবা নিয়ে গেছে, আপনি করতে পারবেন না। তার সন্তানকে, সে তো গার্ডিয়ান, লিগাল গার্ডিয়ান, লফুল গার্ডিয়ান, তার সন্তানকে সে নিয়ে গেছে, হ্যাঁ, না বলে নিলে হবে। কারণ বাবা মার অনুপস্থিতিতে তারা অভিভাবক হবে, ঠিক আছে, কিন্তু তারা তো উপস্থিত আছে, তাদের সম্মতি নিতে হবে। আর এই যে মামলা করতে হলো, ওই বাবা অথবা মাকে করতে হবে, ফুফু তো আর করতে পারবে না, কারণ সে তো নিয়ে গেছে। তাহলে এই জায়গায় হচ্ছে যে লফুল গার্ডিয়ানের থেকে যদি কেউ সম্মতি ছাড়া নিয়ে যায়, অগোচরে নিয়ে যায়, সরাই ফেলে ওই সন্তানকে, তখন সেটি কিডন্যাপ হবে। তাহলে আপনার ক্লায়েন্ট আসবে, হাজবেন্ড এসে বলবে যে আমাদের ডিভোর্স হয়ে গেছে, আমার কাছে বাচ্চা ছিল, মা নিয়ে চলে গেছে, কিডন্যাপের মামলা করতে এসছে, কিডন্যাপের মামলা হবে না। এই জায়গায় আপনি গার্ডিয়ানশিপের মামলা করবেন পারিবারিক আদালতে, কারণ বাচ্চার কাস্টডির জন্য আপনি মামলা দায়ের করতে পারেন। বাট কিডন্যাপ হতে হলে লফুল গার্ডিয়ানের বাইরে কেউ নিয়েছে, লফুল গার্ডিয়ানের মধ্যে কেউ নিলে এটা কিডন্যাপের মামলা হবে না। বাইরে থার্ড পার্টি যদি নিয়ে যায়, দেখা যাচ্ছে যে আপনার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে না, ওই অনুষ্ঠানের মধ্যে আপনার বাচ্চাকে কেউ নিয়ে চলে গেছে, তখন কিডন্যাপ হবে। হ্যাঁ, পরে যে জানা গেছে যে আত্মীয় হয়, সেটা ভিন্ন কথা, কিন্তু তারপরেও এটি মামলা হবে। কিন্তু হাজব্যান্ড ওয়াইফের ভিতরে এই যে সন্তান নিয়ে, এটা কিডন্যাপ হবে না, এটা চাইল্ড কাস্টডি হবে সর্বোচ্চ। যাই হোক, হ্যাঁ হ্যাঁ, এগুলো বেশি হয়। এগুলো আপনারা যখন অ্যাডভোকেট হয়ে যাবেন তখন দেখবেন যে ক্লায়েন্ট বেশি ওইগুলোই আসে। এরপর দেখেন দ্য পেনাল কোড 1860 অনুসারে মনুষ্যহরণ কত প্রকার? পরীক্ষা আসছে 2 প্রকার। কি কি? বাংলাদেশ থেকে, আর একটা হচ্ছে আইনত অভিভাবকত্ব থেকে। দণ্ডবিধি অনুসারে মনুষ্যহরণ পাচার কত প্রকার? ওই একই আসছে। যাই হোক,
এর বাইরে আহামরি কিছু নাই। এরপরে দেখেন, আইনানুগ অভিভাবকের নিকট থেকে কত বছরের নাবালক বা নাবালিকাকে অপহরণ করলে তা আইনানুগ অভিভাবকত্ব থেকে মনুষ্যরণ হবে? 14 আর 16, 17 সালে পরীক্ষায় প্রশ্ন আসছে। 15 বছরের একটি ছেলের সম্মতিতে তার পড়াশোনার জন্য তাকে ক বিদেশে নিয়ে যায়, দণ্ডবিধি অনুসারে ক কোনো অপরাধ করেছে কি? করে নাই, কারণ 14 বছরের বেশি ছেলের বয়স, তাহলে কোনো অপরাধ হয়নি। তবে এই জায়গায় যেহেতু অপশনে অপরাধ নাই দিয়েছে, তাহলে এই জায়গায় আপনি অপহরণটা দিতে পারবেন, উত্তরটা দিতে পারবেন, কারণ ওই জায়গায় হয়তো এক্সামিনাররা ভুল করছে, প্রশ্নটা ভুল আছে, কিন্তু উত্তরটা ক কারেক্ট করছে তারা, হয়তো এই কারণে এটা দিয়েছে। তারা জানতে চেয়েছে যে আপনি অপহরণের অর্থটা বুঝছেন কিনা, এটা আর কি। তবে আইন এই জায়গায় অপশনটা আছে। অ্যাবডাকশনটা আমরা বুঝে ফেলছি যে জোরপূর্বক নিয়ে যাওয়া, বাধ্য করা কোথাও যেতে, আরেকটা হচ্ছে যে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, হ্যাঁ অপহরণ। হ্যাঁ, তাহলে অ্যাবডাকশনে দুইটা প্রক্রিয়া অ্যাবডাকশন হতে পারে, একটা হচ্ছে জোর করে ধরে নিয়ে যাওয়া, আর একটা হচ্ছে প্রতারণামূলক বা প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, যেটা আমরা হানি ট্র্যাপের কথাটা বললাম, এটা আর কি 362 ধারাতে। আচ্ছা, শাস্তি পরীক্ষা আসে নাই, তারপরে একটু পড়ে নিয়েন যেগুলো সম্ভব হয়। আমরা চলে আসি 375। আমাদের আর 375 আর 76টা পড়লে শেষ হয়ে যায়, আজকের ক্লাস শেষ হবে। জি, জি, আমরা রেপের সংজ্ঞা আছে কোথায়, সেটা হচ্ছে 375 ধারাতে, শাস্তি আছে 376-এ। রেপের সংজ্ঞা আবার আছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 9 ধারাতে, হ্যাঁ 9 ধারাতে আছে। তো এই দুইটা মিলাই হচ্ছে মূলত রেপের মামলাটা করা হয়। তবে এই জায়গাটাকে বেস ধরা হয়, ওই জায়গায় কিছু সংশোধনী আসছে এবং ওই জায়গায় বলা আছে 375-এর এই সংজ্ঞার বিধান অনুসারে ওই জায়গায় কিছু কি করছে, বিস্তৃত করছে। এখন নারী শিশু যেহেতু আলাদা ট্রাইব্যুনাল না, কিন্তু এই সংজ্ঞা দরকার হয়, সংজ্ঞাটা দরকার হবে। জি, এখন সংজ্ঞাটা আমরা দেখি, পরীক্ষা প্রশ্ন আসছে, হ্যাঁ 13 সালে প্রশ্ন আসছে। ধর্ষণ অপরাধ সংগঠনের উপাদান কয়টি? 5টি। 2013 সালে 17 সালে আসছে না, যাকে এই বইতে দেয় নাই। এখন একটু খেয়াল করি, এই জায়গায় কয়েকটা আছে, 5টা উপাদান আছে। 5টা উপাদানের মধ্যে প্রথম উপাদান হচ্ছে এগেইনস্ট হার উইল। দেখেন, দেখেন আমরা 375 ধারাতে বলা আছে, এ ম্যান is said to commit rape who except in the case hereinafter accepted has sexual intercourse with a woman under circumstances falling under any of the 5 following descriptions। তাহলে পরীক্ষা আসছে কয়টা প্রকৃতি আছে, কয়টা ধরন আছে? 5টা ধরনের যে কোনো একটা যদি ধরন হয় তখন সেটি রেপ হবে, এর বাইরে যদি হয় তখন সেটি রেপের আওতায় আসবে না। এখন ওই আপনি বুঝবেন কিভাবে এই ধরন আছে কি নাই, আপনার ওই এজাহার দেখে। এজাহারটা যখন আপনি বাদীপক্ষে হন আইনজীবী, ওই এজাহারটাই এই উপাদান অনুযায়ী সাজাতে হবে। আর যদি আসামি পক্ষের আইনজীবী হন, আপনি ওই এজাহারটা দেখে ফাঁক খুঁজবেন যে কোন জায়গায়টা ভুল করছে। পয়েন্টটা শুধু এই ধারা দিলেই যে এই অপরাধ হয়েছে তা না, অপরাধের এই উপাদান উপকরণগুলো আছে কিনা। ফার্স্টলি হচ্ছে এগেইনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে। সেকেন্ডলি হচ্ছে উইদাউট হার কনসেন্ট, তার সম্মতি ব্যতিরেকে বা ব্যতীত। দুইটার পার্থক্য কি বলেন তো? ইচ্ছার বিরুদ্ধে, সম্মতি ব্যতীত, একই মনে হচ্ছে না? কিন্তু একই না, দুইটা কিন্তু ভিন্ন। এগেইনস্ট হার উইল একটু আর একটু বলে রাখি, সেটা হচ্ছে এই যে এগেইনস্ট হার উইল, উইল শব্দটা হচ্ছে ইচ্ছা, এই জায়গা হচ্ছে কনসেন্ট মানে হচ্ছে সম্মতি।
আমাদের এই পেনাল কোডে যত অপরাধ আছে সব জায়গায় দেখবেন কনসেন্টের কথা উল্লেখ আছে, উইদাউট কনসেন্ট, উইথ কনসেন্ট। ইভেন আজকে যে 5টা প্রকার আছে, 5টা প্রকারে প্রথম প্রকারটা এগেইনস্ট আর উইল, বাকিগুলো সব উইথ কনসেন্ট। দেখেন আর কোনো জায়গায় উইল নাই। তাই ইচ্ছা জিনিসটা তাহলে আলাদা, সম্মতি আলাদা। আপাত দৃষ্টিতে একরকম মনে হলো এক নাই। এগেইনস্ট আর উইল ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে, স্বাভাবিকভাবে তার ইচ্ছা নাই, সে বাধা দিছে। খেয়াল করেন, স্বাভাবিকভাবেই সে বাধা দিছে, তার ইচ্ছা নাই, ওই কাজে তার ইচ্ছা নাই, এটা হচ্ছে এগেইনস্ট হার উইল, তার ইচ্ছার বিরুদ্ধে। তাহলে আপনাকে এজাহারে দেখাতে হবে বা মেডিকেলে দেখাতে হবে যে আপনি দিয়েছিলেন, বাধা দিয়েছিলেন। এই বাধাটা কোন প্রকার হতে পারে? দর্শকের হয়তো আপনি জামা টেনে ছিঁড়ে ফেলছিলেন, অথবা আপনি এই জায়গাটা খামচি দিয়েছেন, আপনার এই জায়গায় নখের আসর আছে। ওই ভিকটিমের এখন কিন্তু ডিএনএ টেস্ট করা, ভিকটিমে মেডিকেল করাও কিন্তু এখন শুধু ভিকটিমকে মেডিকেল করে না, আসামিকেও এখন মেডিকেল করে, যে আসামির শরীরে এরকম কোনো নখের আসর আছে কিনা। তাহলে অথবা ধাক্কাধাক্কি করে ধস্তাধস্তি হয়, তাহলে ওই জায়গাগুলোতে থাকবে, আলামত থাকবে। এই আলামতগুলো থাকলে বোঝা যাবে যে এগেইনস্ট হার উইল ছিল, অন্যথায় এগেইনস্ট হার উইল না, কনসেন্ট ছিল। আর উইদাউট হার কনসেন্ট, তার সম্মতি ছাড়া, এই অর্থাৎ সে সরাসরি সম্মতিটা দেয় নাই। তাহলে দেখেন, সম্মতি যদি না দেয়, এই সম্মতিটা হয়তো কোনো না কোনো ভাবে আদায় করে নেওয়া হয়েছে না, হ্যাঁ ওইটা হতে পারে, কোনো না কোনো ভাবে আদায় হয়েছে। সে আদায়টা কেমন দেখেন, এই 2টা উদাহরণ যদি আমি দিই আবার সহজে বুঝবেন। নর্মালি তাহলে যদি সে বাধা দেয়, সেটি হচ্ছে এগেইনস্ট হার উইল। এখন একজনের দুর্বলতা আছে কি, বাক প্রতিবন্ধী, সে কথা বলতে পারে না, অথবা সে শারীরিক প্রতিবন্ধী, সে হয়তো স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না, বা রাস্তার পাগল। অনেক সময় এগুলো কিন্তু আমাদের পত্রিকায় আমরা দেখতে পাই। তো এই যে ভিকটিমের কোনো একটা দুর্বলতার সুযোগ নিয়ে যদি রেপ করে, তখন সেটি হয়ে যাবে উইদাউট হার কনসেন্ট, তার সম্মতি ছাড়া। একজন নারী ঘুমিয়ে আছে, ঘুমন্ত অবস্থায় রেপ করে ফেললো, তখন সেটি কি হবে, এগেইনস্ট হার উইল নাকি কনসেন্ট? উইদাউট হার কনসেন্ট, তার সম্মতি ব্যতীত ঘুমন্ত যদি ঘুমিয়ে থাকে। এরপরে এই যে প্রতিবন্ধীদের কথা বললাম, এখন বাক প্রতিবন্ধী, সে তো বলতে পারতেছে না, বা শারীরিক প্রতিবন্ধী, সে চলাফেরা করতে পারে না, তাহলে সে তো ওই জায়গা থেকে বাধাও দিতে পারেনি, কারণ সে তো নিজেই প্রতিবন্ধী, বাধা দেবে কিভাবে? তাহলে এই জায়গায় এগেইনস্ট হার উইল হয়নি, এই জায়গায় হচ্ছে এগেইনস্ট হার উইদাউট হার কনসেন্ট, অর্থাৎ তার কনসেন্ট নেওয়া লাগে নাই, কিন্তু সেও বাধা দেয়নি। খেয়াল করেন, কোনো একটা কারণে কনসেন্ট নেয় নাই, সেও বাধা দিতে পারে নাই বা বাধা দেয় নাই, তখন সেটি কি হবে, উইদাউট হার কনসেন্ট। এরপরে থার্ডলি দেখেন, উইথ হার কনসেন্ট, তার কনসেন্ট নেই কিন্তু তাকে ভয়ভীতি দেখানো হয়েছে, তাকে মেরে ফেলানো অথবা গুরুতর আঘাতের, তাকে অথবা তার স্বার্থ সংশ্লিষ্ট অন্য কাউকে, যে তোমাকে বাচ্চাকে মেরে ফেলবো বা তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, অথবা আমার হাতে যে আছে অস্ত্র আছে এখনই মেরে ফেলবো, গুরুতর আঘাত করার ভয় দেখাইছে অথবা মৃত্যুর ভয় দেখাইছে। এই যে আশঙ্কায় নিয়ে তার সম্মতি নিচ্ছে, সে আর বাধা দেয়নি। তাহলে বাধা যখন দিবে না, এই জায়গায় দেখেন মূল পয়েন্ট, এগেইনস্ট হার উইল যখন হবে বাধা দিবে। আর যখন বাধা দিবে না কোনো কারণে, সেটা ভয়ে হোক, তার নিজের দুর্বলতা, ওই যে ঘুমন্ত অবস্থায় হোক, অথবা তার শারীরিক বা বাক প্রতিবন্ধিতার কারণে হোক, অথবা অন্য কোনো কারণে হোক, যে কোনো কারণে হোক, সে হয়তো ওই প্রতিরোধটা করার মতো পরিস্থিতি ছিল না অথবা করে নাই কোনো এক কারণে, তখন সেটি হবে এগেইনস্ট হার উইল। সেটা কনসেন্ট ছিল, ওই এগেইনস্ট হার কনসেন্ট, উইদাউট হার কনসেন্ট, তার কনসেন্ট ছাড়া। আর কনসেন্ট নিয়ে হচ্ছে বাকি 3টা, যে সে ভয় দেখিয়ে, গুরুতর আঘাতের, জখমের ভয় দেখিয়ে, মৃত্যু বা গুরুতর আঘাতের। এই ফোর্থলি হচ্ছে দেখেন, উইথ হার কনসেন্ট, when the man knows that he is not her husband, হাজবেন্ড পুরুষ লোকটি জানে যে সে তার হাজবেন্ড না, কিন্তু মহিলাকে এমনভাবে বিশ্বাস করাইছে যে ওই নারী মনে করতেছে তার হাজবেন্ড। অনেক সময় কিছু দৃষ্টি প্রতিবন্ধী নারী থাকে, দৃষ্টি প্রতিবন্ধী নারীর হাজবেন্ড দেখা যাচ্ছে যে বাইরে কোথাও গেছে, এখন আরেকজন এসে সে তো জানে তার হাজবেন্ড না, সে তার ওই দৃষ্টি প্রতিবন্ধী নারীকে করতেছে যে সে তার হাজবেন্ড, সে তো হাজবেন্ডকে স্বাভাবিকভাবে সম্মতি দিবেই, কনসেন্ট দিল।
এই কনসেন্টের ফলে তখন যখন সে জানতে পারলো যে সেটা তার হাজবেন্ড ছিল না, তখন সে রেপের মামলা করতে পারবে। কারণ এই জায়গায় সে মহিলা জানে বা মনে করছে যে সে এটা তার হাজবেন্ড, আর ওই পুরুষ লোকটা জানে যে এই মহিলা তার ওয়াইফ নয়। হ্যাঁ, এটা একটা উদাহরণ দিলাম, হয়তো বলে নাই বা বলছে। আরেকটা হতে পারে যে ভুল কোনো ধারণা বিশ্বাস করাইছে যে ঠিক আছে আমরা একটা করো, ওই স্টাম্প করে ফেলি এই জায়গায় বিয়ের যে হলফনামা আপনার আইনজীবীরা করে দিবেন, হলফনামা করে আইনত ওই কাবিননামাটা করে নাই, না করেই সংসার করতেছে। হাজবেন্ডের মনের মধ্যে একটা খারাপ উদ্দেশ্য আছে যে একসময় আমি ছেড়ে চলে যাব, কিন্তু ওয়াইফ সে বিশ্বাস করছে যে পুরুষ লোকটি হচ্ছে তার হাজবেন্ড, আর পুরুষ লোকটি জানে যে সে তার ওয়াইফ নাই। কারণ আইনত তারা ওই যে মাওলানা দিয়ে বা কাজী দিয়ে তারা বিয়ে পড়ায়নি শরীয়ত সম্মত উপায়ে। তো এটা সে জেনে বুঝে এই কাজ করতেছে, যখন এই পরিস্থিতি তৈরি হবে তখন সেটি রেপ হবে। বুঝছেন কিনা? বিয়ের প্রলোভনে যদি ধর্ষণ হয় সেটা কখন, যখন কাজী সাহেব দিয়ে বিয়ে পড়ানো হয়নি, কিন্তু কাজী সাহেব যদি বিয়ে পড়ানো হয়েছে, হলফনামা তৈরি হয়েছে কিন্তু নিকাহনামা করা হয়নি, তখন রেপ হবে না, তখন হবে আপনার 5 ধারায় হবে আপনার এই যে ডিভোর্স অ্যাক্ট রেজিস্ট্রেশন, ম্যারেজ অ্যান্ড ডিভোর্স রেজিস্ট্রেশন অ্যাক্ট 1974, 1974 সালের বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইনে সে বিবাহ রেজিস্ট্রি করে না, এই কারণে 10,000 টাকা জরিমানা হবে, অথবা 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড, ওই মামলা হবে। যদি সে রেজিস্ট্রেশন না করে, বিবাহ রেজিস্ট্রি না করলে ওই অপরাধ হবে। কিন্তু রেজিস্ট্রি হয়নি, হয়নি, বিয়ে পড়ায়নি, কিন্তু সংসার করতেছে, তখন হবে রেপ। কারণ সে বোঝাচ্ছে ওই নারীকে যে সে তার হাজবেন্ড। এখন বলে আপু একটা প্রশ্ন করলো যে সে কি বুঝতে পারি না যে সে তার হাজবেন্ড না, সে কথা বলে নাই, এই যে প্রসঙ্গ যদি চলে আসে তখন তো এই প্রশ্নটাও আসতে পারে যে সে কি বোঝে নাই যে কাবিননামা করে নাই, সে কেন করতেছে। এই আইনটা করা হয়েছে 1860 সালে। বাংলাদেশে এখনো পর্যন্ত অনেক নারী আছে যে তারা তাদের অধিকার কি সেটা জানে না, সবকিছু নীরবে সহ্য করে যায়, শত নির্যাতন। যারা শিক্ষিত হচ্ছে এই সমাজটা হয়তো কিছুটা জানতেছে যে আমার অধিকার আছে, আমিও একজন মানুষ, হ্যাঁ আমার অবস্থানটা ঠিক ওই জায়গায় ঠিক আছে, কিন্তু আমিও একজন মানুষের হিউম্যান বিইং হিসেবে আমারও কিছু অধিকার আছে, আমার কিছু কর্তব্য আছে। হ্যাঁ, সিদ্ধান্ত হাজবেন্ড দিচ্ছে সেটা ঠিক আছে, কিন্তু আমিও একজন মানুষ, অর্থাৎ মানুষ হিসেবে নিজেকে মনে করা, সিদ্ধান্ত দেওয়া সেই ক্ষেত্রে কাবিনের হ্যাঁ অবশ্যই। কাবিনের প্রসঙ্গ তো আমরা আসি না, আমরা রেপ নিয়ে আসি। কাবিনের প্রসঙ্গটা হচ্ছে আলাদা বিষয়, ওটা হচ্ছে যে বিয়ে যদি হয়, কোনটা, হ্যাঁ কাবিননামার 18 নম্বর কলামে যদি স্ত্রীকে ডিভোর্স দেওয়ার এখতিয়ার থাকে দেন স্ত্রী ডিভোর্স দিতে পারবে কাজী সাহেবের কাছে গিয়ে, তখন অনুমতি লাগবে না। কিন্তু ওই জায়গায় যদি শর্ত জুড়ে দেয় যে না এই পাওয়ার ক্ষমতাটা দেয়নি হাজবেন্ড, এখন সাধারণত কাবিনে এই জায়গায় সবাই দিয়ে দেয়, অটো লিখে নেয়, বরের তো শুধু স্বাক্ষর নেয় আর বাকিগুলো পূরণ করতে দেয় না, নিজেরা পূরণ করে নেয়। কিন্তু বর যদি ওই জায়গায় লিখে দেয় না ক্ষমতা দেয়নি, তাহলেও কিন্তু বাধ্য করতে পারবে না তাকে এটা দিতে। কিন্তু এটা যদি হয় তখন ডিভোর্সের মামলা দায়ের করতে হবে, কারণ পারিবারিক আদালত আইন 2023-এর 5 ধারাতে 5টা বিষয়ের বিচার করার এখতিয়ার দেওয়া হয়েছে পারিবারিক আদালতে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে রেস্টোরেশন অফ কনজুগাল লাইফ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার। অর্থাৎ এই যে ডিভোর্স যদি হয়ে যায় এটা করা, অথবা ডিভোর্সের জন্য মামলা দায়ের করা। আরেকটা হচ্ছে যে চাইল্ড কাস্টডির জন্য, তারপরে দেনমোহর, ভরণ পোষণ, খোরপোশের জন্য। অর্থাৎ বিবাহ বা কি বলে যে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্স ঠেকানো অথবা ডিভোর্স করানো, বিবাহ বিচ্ছেদ। আরেকটা হচ্ছে যে সন্তানের কাস্টডি, আর হচ্ছে যে নিজের দেনমোহর, আরেকটা হচ্ছে ভরণ পোষণ। যৌতুক সিএমএম কোর্টে, যৌতুক নিরোধ আইনের 2018 সালের 3 ধারাতে সিএমএম কোর্টে হবে।
আর এই মামলাগুলো সিভিল কোর্টে থাকে, হ্যাঁ, তার ক্রিমিনাল কোর্টে থাকবে। আর পারিবারিক হচ্ছে পারিবারিক আদালত, সিভিল নেচারের মামলা। যাই হোক, আর হাজবেন্ড ডিভোর্স দিক আর ওয়াইফ ডিভোর্স দিক, যে কাবিননামা আছে ওটা ওয়াইফকে দিতে হবে, এটা তার হক। এটা নিয়ম হচ্ছে, দেখেন যে আপনি আমার কাছ থেকে টাকাটা নিয়েছেন, এখন আপনার সাথে আমি সম্পর্ক সেট করে দিলাম, তাহলে কি আপনি আমার টাকাটা দিবেন না? বিয়ের সময় আপনার ওই দেনমোহরের টাকাটা দিয়ে দেওয়া উচিত ছিল, আপনি বকেয়া রাখছেন যে পরে দিবেন। এখন যখন সম্পর্ক সে করলো না, আমি করলাম, সেটা যাদের ম্যাটার, সম্পর্ক সেট হয়ে গেছে, আপনার পাওনা টাকা আপনাকে দিয়ে দিতে হবে। আর মাপ চাওয়ার যে প্রসঙ্গে বলতেছেন, মাপ চাওয়ার ওটা তো কোনো প্রমাণ নাই, ওটা তো মুখে মুখে নিয়ে দিচ্ছেন, ওটা তো লিখিত হয়নি কোনো, ওটা দিয়ে কোনো ইয়ে হবে না। আচ্ছা, ওটা আমরা পরে আসি, ওটা আমরা বিয়েতে চলে গেছি, দেনমারে চলে গেছি, আমাদের রেপে থাকে, অপরাধে থাকে। তাহলে এরপরে ফিফথলি দেখেন, ফিফথলি বা পঞ্চম প্রকার হচ্ছে ইসের বয়স, ভিকটিমের বয়স যদি 14 বছর বা তার কম হয়, তখন তার সম্মতি থাকুক বা না থাকুক সেটি রেপ হবে। তাহলে প্রথম প্রয়োগ করছে এগেইনস্ট হার উইল, ইচ্ছার বিরুদ্ধে। ইচ্ছার বিরুদ্ধে মানে বাধা দিয়েছিল। উইদাউট হার কনসেন্ট, তার সম্মতি ছাড়া। সম্মতি ছাড়া মানে হচ্ছে যে ওই যে তার নিজের, অর্থাৎ ভিকটিমের কোন একটা দুর্বলতার সুযোগ নিয়েছে, ঘুমিয়েছিল অথবা পাগল অথবা সে শারীরিক প্রতিবন্ধী, বাক প্রতিবন্ধী, কোনো না কোনোভাবে এই দুর্বলতার সুযোগটা নিয়েছে। থার্ডলি হচ্ছে যে সে তাকে ভয় ভীতি দেখাইছে মৃত্যু অথবা গুরুতর জখমে। ফোর্থলি হচ্ছে যে সে নিজেকে মনে করছে যে আমি বিবাহিত ওয়াইফ, আর হাজবেন্ড জানে যে সে তার ওয়াইফ না। এই প্রেক্ষাপট যদি হয়, প্রতারণা করা যাকে বলে, অর্থাৎ কাবিননামা না করা। আরেকটা হচ্ছে এই সন্তান না হওয়া। খেয়াল করেন, এই জায়গায় আপনারা মামলা করতে যায় যখন আইনজীবী হয়ে যাবেন, অনেক বেশি খেয়াল রাখতে হবে। এটা অনেকে ভুল করে, সেটা হচ্ছে যে যদি দেখা যাচ্ছে যে কাবিননামা হয় নাই, ওই হলফনামা করে বিয়ে শাদী করে সংসার করতেছে, পরবর্তীতে সন্তান হয়ে গেছে, কিছুদিন পরে হাজবেন্ড বলতেছে যে আমাদের তো বিয়ের কাবিননামা না, এই সন্তান আমার না, অস্বীকার করলো, তখন কি করবেন? তখন রেপের মামলা করা যায় না। বাচ্চা যদি থাকে তখন ওই রেজিস্ট্রেশন না করার জন্য যে 10 বছরের 10,000 টাকা জরিমানা বা কি, ওই 74 সালের ওই আইনে রেজিস্ট্রেশন করার জন্য আপনি মামলা দায়ের করতে পারবেন। এর বাইরে রেপের মামলা করতে পারবেন, কিন্তু বাচ্চা যদি না হয় আপনি রেপের মামলা করতে পারবেন। সেটা কাজী সাহেব দিয়ে যদি বিয়ে পড়ায়ও, আপনি সিস্টেমে ওই এজাহারটা লিখে দেবেন, সেভাবে রেপের মামলা হবে, সেটা যতদিন পরে হোক না কেন। এটা বিয়ে বিয়ে আইন অনুযায়ী হয়ে গেছে, কিন্তু ইসলামী শরিয়ত অনুযায়ী হয়নি। আমাদের শরিয়ত অনুযায়ী কিন্তু এই আইন না। এই আইনটা হচ্ছে যে দেশীয় স্বার্থ রক্ষার জন্য, যে শৃঙ্খলা রক্ষার জন্য, যাতে বিয়েটা বিশৃঙ্খলা না হয়, কেউ কেউ অস্বীকার না করে। কিন্তু ইসলামের দৃষ্টিতে বিয়ে হচ্ছে এজাব কবুল এবং ওই ধর্মীয় রীতি মেনে বিয়ে পড়ানো। হ্যাঁ, এজাব প্রস্তাব আর কবুল হচ্ছে যে অ্যাকসেপ্টেন্স, সেটা থাকতে হবে, সাক্ষী থাকতে হবে। হ্যাঁ, মুসলিম সাক্ষী থাকতে হবে, পুরুষ থাকতে হবে, 2 জন পুরুষ থাকতে হবে। আর যদি মহিলা সাক্ষী হয় তাহলে 2 জন মহিলা, 1 জন পুরুষ অবশ্যই থাকতে হবে। এই 3 জন সাক্ষী বা 2 জন, হ্যাঁ 2 জন, 2 পক্ষের 1 জন করে 2 জন। আর যদি কোনো পক্ষের মহিলা থাকে তাহলে সেই পক্ষের 2 জন মহিলা থাকতে হবে, আর 1 জন পুরুষ থাকতে হবে আরেক পক্ষের। মোট 3 জন, যদি মহিলা হয় 3 জন সাক্ষী হবে, আর যদি পুরুষ হয় তাহলে 2 জন সাক্ষী কমপক্ষে। হ্যাঁ, পুরুষ থাকতে হবে একজন। জি, তাহলে এই 5 প্রকার কে বলতো? আপনি বলেন, আপনি তো চুপচাপ বসে আছেন আর একটু দূরেও বসে আছেন, বলেন এই 5 প্রকার কি কি? সম্মতি ছাড়া, আর সম্মতি ছাড়া কিন্তু ভয়ভীতি, আঘাত অথবা মৃত্যুর ভয় দেখায়, সম্মতি নেই সেক্ষেত্রে। আর আবার এরকম যে কোনো পুরুষ জানে যে তার স্ত্রী নয়, কিন্তু স্ত্রী জানে না সেটা হচ্ছে তার স্বামী না, স্ত্রী মনে করছে যে স্ত্রী না, এই জায়গায় স্ত্রী বলা যাবে না, স্ত্রী বলে তো স্ত্রী হয়ে গেল, ভিকটিম বা নারী মনে করছে। তাহলে সেক্ষেত্রে দর্শন হবে। আর যদি 14 বছরের কম বয়স্ক কোনো বিয়ে হয়, সম্মতি ছাড়া বা সম্মতি বসেন। জি, এগেইনস্ট হার উইল আর এগেইনস্ট উইদাউট হার কনসেন্ট, দুইটার ভিতর পার্থক্য। আরেক জায়গায় হচ্ছে ফিয়ার, আর বাকি সব জায়গায় কনসেন্ট, কিন্তু কখনো ফিয়ার আছে, হ্যাঁ কখনো সে মনে করতেছে,
আর একটা হচ্ছে যে সম্মতি থাকুক বা না থাকুক, আন্ডার বিলো 14 ইয়ার্স। 14 ইয়ার্স। এদিকে কে বলবেন? আপনি বলেন। হ্যাঁ, বসে বলেন। তার ইচ্ছার বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধে, তার সম্মতি ছাড়া, তাকে ভয়ভীতি দেখিয়ে, মানে সেটা মানসিক বা তাদের যে কোনোভাবে দেখে, নারী বিশ্বাস করে যে সে তার স্বামী, কিন্তু পুরুষ জানে যে সে তার স্বামী না, এবং 14 বছরের নিচে বয়স, মানে তার ইচ্ছা থাকলেও সেটা হচ্ছে এই জন্য দেখবেন রেপের মামলা যদি কখনো হয়, ভিকটিমের বয়স যদি কম থাকে তাহলে এই মামলায় জামিন দেয় না। সেই জায়গায় ভিকটিমের সম্মতি আছে কি নাই এটাও দেখে না। আর এবং এই বয়স কম থাকার কারণে বিয়ে দেওয়া সম্ভব হয় না, যার কারণে আসামি দীর্ঘদিন ইসে থাকবে, জেলে থাকবে। এই ক্ষেত্রে আপনি যেটা করণীয়, যদি কখনো আপনার কাছে ওই ধরনের ক্লায়েন্ট আসে, তাকে বুঝাই বলবেন যে দ্রুত জামিনের সম্ভাবনা নাই। যদি আপনার কাছে মামলা রাখে তাহলে করবেন, না হলে আপনাকে পরে টাউট মনে করবে, 14 বছরের বলবে যে হ্যাঁ, তখন আপনাকে মনে করবে যে আপনি পারতেছেন না, আবার বাইরে বদনাম করবে। কিন্তু আপনার এই বিষয়টা ক্লিয়ার থাকলে তখন দেখবে যে না, ঠিক আছে, তাদেরও ধৈর্য আছে কিছুদিন থাকার। দর্শনের অভিযোগ আনা হলো, কিন্তু মেডিকেলের নো সাইন অফ ডেথ, না, তখন তো জামিন পেয়ে যাবে, তখন জামিন পেয়ে যাবে। মামলা তো প্রমাণ করতে হবে, সেটা ম্যাটার অফ ট্রায়াল। কিন্তু প্রথম যখন মামলাটা হবে তখন তো আপনাকে জেল কাটতে হবে। এই যে মেডিকেল রিপোর্ট আসবে তো ওই পুলিশ রিপোর্টের সময় অনেক পরে যায়, এটা তো আর গ্রেপ্তার হওয়ার সাথে সাথে মেডিকেল রিপোর্ট আপনি পাবেন না। দর্শনের মামলা হয়েছে এবং হওয়ার পর বিভিন্ন আদালত থেকে তাকে যাবজ্জীবন দিল, কিন্তু ভিকটিম এসে বলছে যে এই লোক ছিল না। তো এটা কিভাবে যাবজ্জীবন দিল? কখন এসে বললো ভিকটিম এসে যে এই লোক ছিল না? ওই যখন এয়ারপোর্টে ছিল তখনই ভিকটিম বলছে যে এয়ারপোর্ট থেকে যাবজ্জীবন দেওয়ার পরে তো হাইকোর্টে আপিল করা হয়েছে। তখন ভিকটিম ওখানে লিখিত আছে যে ওই ওই ছেলেটা আমার সাথে এখানে ওই কাজে জড়িত ছিল না, তবুও তাকে যাবজ্জীবন দিয়েছে। মানে না না, কখন লিখছে এটা? এই লিখিতটা কোথায় আছে? ওই যেখানে সে কি হলফনামা দিয়েছে এরকম নাকি? হলফনামাটা কখন দিল? হলফনামাটা কখন দিয়েছে? আপিলে এসে নাকি ওই আদালত? আপিলের আগে, যখন ওই যে রায় দিবে রায়ের আগে দিচ্ছে, কিন্তু এটা যাবজ্জীবন দিচ্ছে। ছেলেটাও ছিল তখন 16 বছর ছেলেটার বয়স। এটা বলার কারণ কি? আপোষ হয়ে গেছে তো টাকা পয়সা দিয়ে এরকম? এটা কেন? কারণ তাহলে মেডিকেল রিপোর্টে না না, শুধু ওই কথা বললে খালাস পায় না। এটা হচ্ছে যে একটা বিচারের ক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম যে ভিকটিম যেহেতু অস্বীকার করেছে এটা কিভাবে দিচ্ছে, তো স্যার এটাই বলছে হয়তো আদালত মনে করছে যে টাকা পয়সা। না না, আদালত মনে করলেই দিতে পারে না। কিন্তু ওই এই জায়গায় আমরা অনেকে ভুল ধারণা আছে যে হয়তো ম্যাজিস্ট্রেট বা জজ সাহেব মনে হয় অনেক ক্ষমতা, মনে চাইলেই মনে হয় সাজা দিতে পারে। আসলে মনে চাইলে বিষয় না, না তো কি বলছে? আইনত এটা কাঠামো। আমি কিন্তু প্রায় বলি যে আইনটা এটা হচ্ছে একটা সাস, যে এর উপরে পিঠা তৈরি করার জন্য যে প্রকৃতির আকৃতি হবে, আপনি যা দিবেন না কেন ওই আকৃতি বের হয়ে আসবে। আপনার এই কাঠামোর মধ্যে পড়ে গেছে তাই সাজা হয়ে গেছে, কিন্তু এই জায়গায় মনে চাওয়ার কিছু নাই জজ সাহেবের। এই জায়গায় হয়তো মেডিকেল রিপোর্টে প্রমাণ আছে যে তাদের ডিএনএ ম্যাচিং হয়েছে, এই জায়গায় পাওয়া গেছে, মেডিকেলে স্পামের উপস্থিতি পাওয়া গেছে, এই কারণে তাদেরকে সাজা দিয়েছে। এখন এসে যখন বলতেছে কয়েকদিন মিলে হ্যাঁ, এই জায়গায় তো ভিকটিমের কোনো বক্তব্যই নাই, কারণ যে জায়গায় অনেকে ছিল সেই জায়গায় আপনার এই জায়গায় ভিকটিম সেনবে কিভাবে? এটা পড়েছি এবং দেখছি যে ওই মহিলা বলছে যে সাক্ষ্য ওখানে ছিল। না, এটা বললে সে হবে না, কারণ তার ওই মেডিকেল রিপোর্টে মিলে গেছে, মেডিকেল রিপোর্টে থাকা, মেডিকেল রিপোর্টে হয়তো ম্যাচিং হয়ে গেছে। এই কারণে সে এখন বললে আদালত ধরে নিছে যে হচ্ছে হয়তো অর্থ দিয়ে তো মিউচুয়াল হয়ে গেছে। কিন্তু যখন ভিকটিম আর অ্যাকিউজড দুইজনই আপোষ হয়ে যায়, এই মামলা আপোষ করা যায় না। তবে উচ্চ আদালতের বক্তব্য হচ্ছে, উচ্চ আদালত তো আইনের বাইরে গিয়ে অনেক সিদ্ধান্ত দিতে পারে। উচ্চ আদালতের বক্তব্য হচ্ছে যে যেহেতু তাদের ইন্টারকোর্স হয়ে গেছে আর তারা বিয়ে করতে চাচ্ছে, সুতরাং তারা বিয়ে দিয়ে তারপরে খালাস দিতে পারবে, সমস্যা হবে না। বিয়ে করলে খালাস হয়ে যাবে, কিন্তু বিয়ে না করলে এই মামলা খালাস হওয়া কষ্ট। ছেলেটার বয়স 16 বছর। হ্যাঁ, এটা আদালত বিবেচনা করে দিতে পারবে, সমস্যা নেই। একজনের নাম বিয়ে করলো আর আদার অন্যদেরকে পানিশমেন্ট হবে। হ্যাঁ, পানিশমেন্ট হবে, অন্যদেরকে দেবে, শাস্তি দেবে। স্যার পেপার বুক কি তখন করা হয় যে এক্সটেনশন কয়বার করা যাবে কর্মচারীর আগে? না, ওটা তো এরকম বাধ্যবাধকতা নিয়ম নাই, আদালত হাইকোর্টে আদালতের উপর নির্ভর করে। আদালত যদি হ্যাঁ, চায় আদালত চাই, হ্যাঁ, তখন দিতে পারে।
আর পেপার বুক নিয়েই মূলত ওইগুলো দেখে যে যদি খালাস হতে পেয়ে যেতে পারে আসামি। এই জন্য তো- সময়টা কি মনে হয় একেবারে তার বয়স পার হয়ে গেছে? না, বয়স হলেও এই ইটা ধরা হয় ওই অপরাধের সময়। অপরাধের সময়ে তার বয়স কত ছিল, তখন শিশু আইন অনুযায়ী বিচার হয়। তার ওই যে 18 পূর্ণ হয়ে গেছে, এখন সে বৈবাহিক সূত্রে আবদ্ধ হতে পারে, পারবে, সেই ক্ষেত্রে খালাস পেয়ে যাবে পরে। হ্যাঁ, খালাস দিতে হবে। ভিকটিম এসে যখন বলবে আমরা সংসার করতেছি, খালাস দিয়ে দেবে। স্যার ব্যাপার কিন্তু এটা যদি ট্রায়াল কোর্ট সাজাটা দিয়ে ফেলে, ট্রায়াল কোর্ট স্বাক্ষর করার পরে ফাংশনস অফিস হয়ে যায়, আর একটা থাকে না, দেন আপিল আদালত যায় এটা করবে। স্যার ব্যাপারগুলো জমা দেওয়ার পর তো হিয়ারিং এর জন্য লিস্টে নাম আনা হয়, তখন যদি ওরা নাম ডিলিট করে দেওয়া, হিয়ারিং করলো, তখন কি আবার আসামিকে কি অ্যারেস্ট করা হবে? আমাকে একদিন বললো যে না, অনেক 7-8 বছর থাকতে অ্যারেস্ট করে না, এটা কি? না, অ্যারেস্ট করা বলতে আপনার যখন জামিনে আছে তখন পুলিশের কাছে তথ্য আছে যে সে জামিনে আছে, পরবর্তীতে নতুন করে ওয়ারেন্ট ইস্যু না করলে তো পুলিশের ধরবে না। পুলিশের তো আর এখতিয়ার নাই, পুলিশ তো জানে যে সে জামিনে আছে। নতুন করে তার কাছে যখন ওয়ারেন্ট যাবে তখনই পুলিশ গ্রেপ্তার করবে, এর আগে তো গ্রেপ্তার করবে না। তাহলে সে গ্রেপ্তার করে নিয়ে যাবে কোথায়? কোর্ট থেকে যদি কোর্টেই যদি ওয়ারেন্ট না থাকে। মাইন্ড আছে, সে 10 বছর চলতেছে, কিন্তু হিয়ারিং করে না। হ্যাঁ, ওটা সমস্যা হয় না। জি, হ্যাঁ, ডিসক্রিশনারি পাওয়ার হ্যাঁ আছে। সাজা দেওয়ার ক্ষেত্রে যে জায়গায় দেখবেন সাজা লেখা আছে যে 2 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড অথবা উভয়দণ্ড, এই যে ডিসক্রিশনারি পাওয়ার হচ্ছে আদালতের, যে আদালত কারাদণ্ড দিতে পারে অথবা অর্থদণ্ড দিতে পারে অথবা মনে চাইলে 2টা দণ্ড দিতে পারে। এইটার ডিসক্রিশনারি পাওয়ার, এর বাইরে যে কোনো ডিসক্রিশনারি পাওয়ার নাই, এইটার কোনো ডিসক্রিপশনে পাওয়া না। আইনের বাইরে যাওয়ার সুযোগ নাই, কিন্তু যে জায়গায় আইন বলে দিয়েছে অথবা এটা অথবা এটা, এটা আদালতের উপর নির্ভর করবে। আদালত মনে চাইলে যে কোনো একটা দিতে পারবে, কিন্তু যেটা উল্লেখ নেই আইনে, এর বাইরে যাওয়ার সুযোগ নেই। স্যার আরেকটা প্রশ্ন ছিল। না, আমরা এটা শেষ করি। আচ্ছা, 377 ধারা, 377 ধারা হচ্ছে আনন্যাচারাল অফেন্স। স্যার একটি প্রশ্ন আছে। হ্যাঁ, হ্যাঁ। শাস্তি রেখা। 300 শাস্তি লাগবে না, শাস্তিটা চলে গেছে ইসে নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ধারাতে শাস্তি চলে গেছে। সেই জায়গায় 9-এর খতে আবার নতুন আর একটা ধারা যুক্ত হয়েছে, যে বিয়ের প্রলোভন দিয়ে যদি ধর্ষণ হয়, ওই জায়গায় 7 বছরের বিধান রাখা হয়েছে। এবং ওই ধারাটা যদি আসামি যদি আপোষ করে বা তাদের বিয়ে করে তাহলে খালাস পেয়ে যাবে। ওগুলো অন্য প্রসঙ্গ, আমাদের এর সাজা লাগবে না। সাজা তাহলে প্রশ্ন না না, এ জাতীয় রেপের কোনো সাজা পরীক্ষায় আসবে না, কারণ ওটা যেহেতু নারী শিশু নির্যাতন তখন ট্রাইব্যুনালে গেছে, ওই জায়গায় চলে যাও, তবে সংজ্ঞা থেকে প্রশ্ন আসতে পারে। 5 প্রকার বা নিচের কোনটি এই আওতায় আসে, হবে কিনা এরকম। যে 377 আনন্যাচারাল অফেন্স। আনন্যাচারাল অফেন্স হচ্ছে স্বাভাবিক যে প্রক্রিয়া আছে, অর্থাৎ একজন পুরুষ এবং একজন নারী, এর বাইরে গিয়ে যদি কেউ কিছু করে, সেটা পশু হোক, অন্য কোনো যন্ত্র দ্বারা হোক, বা পুরুষ পুরুষ হোক, তখন সেটি হয়ে যাবে এই যে লেসবিয়ান, গেই তে আছে না যারা লেসবি, এই কি বলে, এই যে যারা এলজিবিটিডি কি করে, এই ধরনের যেগুলো, অর্থাৎ যেটা ন্যাচারাল না, এর বাইরে যে যখন হবে সেটি 377 দ্বারা হয়ে যাবে, অপরাধ হবে। আর এই অপরাধকে নারী শিশু নির্যাতন দমন আইনের 9 ধারাতে শিশুদের ক্ষেত্রে যদি হয় তখন সেটি রেপ হবে। সেটা শিশুদের ক্ষেত্রে বলতে 16 বছরের নিচেই যে কোনো শিশু, মেল হোক ফিমেল হোক, সেটা রেপ হবে। এবং ওই জায়গায় 2টা ব্যাখ্যা দিয়ে আছে। 9-এর 1-এ ওই ব্যাখ্যার 2 নম্বর ব্যাখ্যাতে বলা আছে যে বলাৎকার এইটি রেপের অন্তর্ভুক্ত হবে যদি সেটি ভিকটিম শিশু হয়, আর যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে 377 দ্বারাই আসবে। ভিকটিম যদি প্রাপ্তবয়স্ক হয় তখন 377, সেক্ষেত্রে এটা আসবে। ইদানিং দেখা যাচ্ছে যে এরা আবার বৈবাহিক সূত্রে আবদ্ধ হচ্ছে, না, তারা পারস্পরিক হলে তাদের সমস্যা নেই, তারা সমস্যা নেই। এই জায়গায় তো ভিকটিম মূলত হচ্ছে, দেখেন, কেউ অভিযোগ করলে তখন হবে। অভিযোগ যদি কেউ না করে তাহলে তো এই অপরাধটা, এই মামলাটাই হবে না। যখন কেউ ভিকটিম হচ্ছে, সে মনে করতেছে
আমাদের সমাজে কি রেপ হচ্ছে না? অনেক হচ্ছে, সব কিন্তু আসতেছে না, আমাদের ইসে আসে না। অনেকে মান সম্মানের ভয়ে, অনেকে যে দীর্ঘদিন বিচার চলবে দরকার নাই, নিজেরা আপোষ করে নিচ্ছে, বা এটা মুখ খুলতেছে না, বা অনেক সময় বিবাহিত নারীরা তাদের বিয়েটা ভেঙে যাবে, সংসারটা নষ্ট হবে, এই জন্যই মুখ বুজে থাকে। এরকম অহরহ হচ্ছে, এগুলো হচ্ছে না। কিন্তু যারা কোর্টে আসতেছে, অভিযোগ করতেছে, তাদের বিষয়। এখন এই যে প্রিক্লিনিকের ক্ষেত্রে কি বিয়ের যে আইন বৈধতা দিচ্ছে? না, ওইটা তো আইনে ওইভাবে নাই, না নিয়ম নাই। হ্যাঁ, ওইটা আইনে ওইভাবে নাই। তাহলে আনন্যাচারাল যেগুলো হবে সব 377 ধারা আসবে যখন ভিকটিমের বয়সটা প্রাপ্তবয়স্ক হবে। আর ভিকটিমের বয়স কম থাকলে তখন নারী শিশুতে রেপ হয়ে যাবে। জি, কারো কোনো প্রশ্ন আজকের ক্লাস নিয়ে আছে কিনা? জি, আপনি কি যেন বলতে চাচ্ছিলেন? তখন এবার বলেন। যাবজ্জীবন সাজার আসামি তার যদি আরো 4-5টা মামলা থাকে, ডাকাতি মামলা, তো একটা বেল পেয়েছিল, সে বেল পাওয়ার পর আবার কাস্টডি দিয়েছে, দেওয়ার পর সে বেল পাইলে আবার ওই মামলাগুলোকে তাকে অ্যারেস্ট, মানে বের হওয়ার সাথে থেকে অ্যারেস্ট করে দেন। ওই মামলায় জামিনে নাই, ওই আমরা ইয়ে নাই, কাগজপত্র তো বের করে নাই, তাহলে হ্যাঁ, না গেলে তো ওই আপনার যখন পিডাব্লিউ প্রত্যাহার না হবে তখন তো ছাড়বে না। কারণ তার যদি পিডাব্লিউ লাগানো থাকে যে তাকে ধার্য তারিখে কোর্টে উঠায়, মামলাগুলো মনে হয় ইয়ে না, তারপরে ছিল, কিন্তু এখন মনে হয় না শোনেন, ওই জায়গায় যদি তার পিডাব্লিউ ইস্যু করা থাকে যে তাকে ধার্য তারিখে কোর্টে আনে, তাহলে জেলখানায় অথরিটির কাছে এইটা তথ্যটা আছে যে সে এই মামলায় গ্রেপ্তার আছে। তো যখন এক মামলায় গ্রেপ্তার হবে তখন বলবে যে বাকিগুলো ক্লিয়ারেন্স আসলে তখন ছাড়বে, ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত তাকে ছাড়বে না। তখন বাকি ক্লিয়ারেন্স কীভাবে নেবেন? আপনাকে সংশ্লিষ্ট ওই আদালত এসে গিয়ে মামলাতে গিয়ে খোঁজ নিতে হবে যে এই মামলায় সে জামিনে আছে কিনা। যদি জামিনে না থাকে ছাড়বে না। এটাকে তাকে নতুন করে গ্রেপ্তার করতেছে তা না। আগে যে বেল পেলো, তাহলে বেল পেলো, হ্যাঁ, বেল পেলে আপনি তাকে পিডাব্লিউ ইস্যু করে রাখবেন যে সে অন্য অমুক মামলায় গ্রেপ্তার হয়ে আছে ভিতরে, তখন এই সুবিধাটা সে যখন বের হবে তখন পাবে। ওই বেলটা বল থাকবে, সে তো বেলটা উপভোগ করতে পারে নাই, ভিতরেই আছে, বল থাকবে। কিন্তু যখন এটা সে পারবে না, এই পিডাব্লিউ ইস্যু করবেন না, তখন তো তার ওই মামলায় কি জানে যে আপনার আসলে অন্য মামলায় গ্রেপ্তার আছে? জানে না। তারা জানলেও বলবে না, তারা বলবে যে সে অনুপস্থিত, বেল পেয়ে পলাতক আছে। পলাতক মানে জামিন বাতিল। যখন আপিল করা হলো তখন বেল যখন ছাড় চেয়েছেন, তখন ওনার যে নথিপত্র, আগে 7টা মামলা আছে ডাকাতি মামলা, ওটার মধ্যে 2টা মনে হয় ইয়ে হয়ে গেছে, আর কি 5টা এখনো আছে, কিন্তু এগুলো ইয়ে হচ্ছে না, ওখানে অ্যাকশন নাই, কোনো কাজ না, জামিন পাবে না। জামিন পাবে না। ওই মামলাগুলো জামিন না হলে সে পাবে না। সব মামলায় যেদিন জামিন হবে, ক্লিয়ারেন্স দিবে যে সে আর কোনো মামলায় গ্রেপ্তার হওয়ার নাই, তখন ছাড়বে, এর আগে ছাড়বে না। কাগজপত্রগুলো কাগজ উঠাতে হবে, খোঁজ নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দেখেন ট্রায়ালে চলে গেছে কিনা। স্যার আমার একটু জানা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। যে হাজবেন্ড ওয়াইফকে যে এটা অফ করে দেওয়া যায়, এটা অফ করে দেওয়া যায়। হাজবেন্ড ওয়াইফকে যে তালাকটা পাঠানো পোস্ট অফিসের মাধ্যমে, জি জি।